দেখো তাহলে পপুলেশন বা হিউম্যান জিওগ্রাফির আরও একটি টপিক আজকে আলোচনা করব, সেটা হচ্ছে জনবসতি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কোশ্চেন আসে, যেটা হিউম্যান সেটেলমেন্ট। আমরা ইংরেজিতে একে হিউম্যান সেটেলমেন্ট বলি, বাংলাতে আমরা এটাকে বলি জনবসতি। এখন প্রথমেই যদি আমরা ডেফিনেশন দেখি যে জনবসতি কাকে বলে, ঠিক আছে, এক কথায় আমরা বলবো যে পারিপার্শ্বিক অবস্থা তথা পরিবেশের সঙ্গে একটা সামঞ্জস্য রেখে যখন কোনো অঞ্চলে মানুষের যে আশ্রয়স্থল গড়ে ওঠে তাকে আমরা বসতি বলি, বসতি বা জনবসতি বলি। তার মানে পারিপার্শ্বিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে মানুষ যখন তার আশ্রয়স্থল গড়ে তোলে তখন তাকে আমরা বলছি জনবসতি। এখন জনবসতি গড়ে ওঠার অনেক কারণ আছে, ঠিক আছে। কেন জনবসতি গড়ে ওঠে, তাহলে জনবসতির যদি আমরা কারণগুলোকে ভাগ করি তাহলে কারণগুলো দাঁড়াবে এরকম। কারণ লিখবে এরকম একটা ছকের মাধ্যমে আমি দেখাচ্ছি। কারণগুলোর মধ্যে বিভিন্ন কারণ আছে, সেগুলো গ্রামীণ জনবসতি বা শহুরে জনবসতি গড়ে ওঠার জন্যে প্রভাব বিস্তার করেছে। একই কারণ। এই কারণগুলি আমরা যখন গ্রামীণ জনবসতি বা পৌর জনবসতি বা বিভিন্ন ধরনের জনবসতি গড়ে উঠবে তার কারণ হিসেবে আমরা এগুলিকেই বলতে পারি। যেমন প্রথমে কি আছে, প্রথমে আছে প্রাকৃতিক কারণ। দেখো আমি ছকে প্রথমে লিখে নিই, দিয়ে প্রত্যেকটা আলোচনা করে দিচ্ছি। প্রাকৃতিক কারণ, এই প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আবার কিছু উপকারণ আছে। যেমন ধরো এখানে যদি আমি করি ভূপ্রকৃতি, আমি আগে লিখে নিই, আমি প্রত্যেকটি আলোচনা করে দিচ্ছি। এগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসে। ভূপ্রকৃতি, জলভাগ, ভূপ্রকৃতি, জলভাগ, জলবায়ু, মৃত্তিকা এবং সূর্যের অবস্থান। ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। এরপরে অর্থনৈতিক কারণ আছে। অর্থনৈতিক কারণের তিনটে প্রধান কারণ আছে। এক নম্বর হচ্ছে খনিজ বা মিনারেল, 2 নম্বর বাণিজ্যিক মৎস্যক্ষেত্র, 3 বনভূমির অবস্থান। ঠিক আছে, বনভূমির অবস্থান হচ্ছে অর্থনৈতিক কারণ। এরপরে জৈবিক কারণ আছে। জৈবিক কারণ, সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ, ধর্মীয় কারণ এবং লাস্ট আছে রাজনৈতিক কারণ। লাস্ট আছে রাজনৈতিক কারণ। এরপরে দেখো এই যে কারণগুলো লিখলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে টোটাল কোনো একটি স্থানে জনবসতি গড়ে ওঠার কারণ আর কি। এই কারণগুলো পরবর্তীতে যদি পৌর জনবসতি হোক বা গ্রামীণ জনবসতি হোক, বিভিন্ন জনবসতি বা বিভিন্ন ধরনের জনবসতি গড়ে ওঠার জন্যে এগুলো কিন্তু দায়ী থাকে। ঠিক আছে, এখন প্রথমেই দেখা হচ্ছে ভূপ্রকৃতি। ঠিক আছে, প্রথমে কি আছে, ভূপ্রকৃতি কীভাবে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, এই ভূপ্রকৃতি
কিভাবে প্রভাব বিস্তার করছে। দেখো, ভূপ্রকৃতি বলতে আমরা প্রধানত এখানে তিনটি অবস্থা বুঝি। পর্বত, কি বুঝি? পর্বত, মালভূমি এবং সমভূমি। তাহলে পর্বত, মালভূমি এবং সমভূমি, এই তিনটেই বুঝি সমভূমি। এখন পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করা কষ্টসাধ্য, তার তুলনায় মালভূমি অঞ্চলে জনবসতি স্থাপন করা তার তুলনায় সহজ, এবং সবথেকে বেশি সহজ হচ্ছে সমভূমি অঞ্চলে। ঠিক আছে, তাই আমরা যদি দেখি পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত জনবসতি দেখা যায়। বা আবার পার্বত্য অঞ্চলের ঢালে যেগুলো জনবসতি গড়ে ওঠে, অ্যাকচুয়ালি ঢালে তো জনবসতি গড়ে ওঠে, পার্বত্য অঞ্চল হোক বা মালভূমি অঞ্চলের হোক, এই সমস্ত জায়গাগুলোতে ঢালগুলোতে যেখানে স্লোপ আছে সেখানে জনবসতি গড়ে ওঠে। কিন্তু এখানে জনবসতিগুলো বিক্ষিপ্ত টাইপের হয়, মানে দূরে দূরে থাকে। তার তুলনায় আমরা যদি সমভূমি অঞ্চলগুলো দেখি, সমভূমি অঞ্চলগুলো একবারে ফ্ল্যাট থাকে। ঠিক আছে, সমভূমি অঞ্চল, সেই সমস্ত জায়গাতে জনবসতির ঘনত্ব বেশি হয়। কারণ সমভূমি অঞ্চলে জনবসতি স্থাপন করলে সেখানে রাস্তাঘাট নির্মাণ করা সহজসাধ্য ব্যাপার হয়, যাতায়াত সহজসাধ্য ব্যাপার হয়। সেই জন্য আমরা দেখি যে সমভূমি অঞ্চলগুলো তোমার হচ্ছে অত্যধিক বসতিপূর্ণ। ঠিক আছে, ভূপ্রকৃতি, তাহলে পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো হচ্ছে প্রধান কারণ, এগুলো হচ্ছে প্রধান এলিমেন্টস আমরা বলছি জনবসতি গড়ে ওঠার প্রধান এলিমেন্টস। দুই আছে কি জলভাগ কিন্তু প্রধান একটা নিয়ন্ত্রক। কার? প্রাকৃতিক কারণের মধ্যেই পড়ছে জলভাগ। আমরা জানি পৃথিবীর প্রায় 71% হচ্ছে জলরাশি দ্বারা আবৃত। ঠিক আছে, 71% জলরাশি দ্বারা আবৃত হলেও কী আছে, সেই জলরাশিটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারছি না। ঠিক আছে, সুতরাং জলভাগ মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জল চাই। কিন্তু মানুষের যেমন চাই গৃহস্থলীর কাজ, পশুপালন, ঠিক আছে, ফসল উৎপাদন প্রভৃতির জন্য যে সুপেয় জল, যে জলে লবণতা কম থাকে, সেই জল চাই। তাহলে সেই জল আমরা পাবো কোথায়? সেই জল আমরা আসলে বিভিন্ন মিষ্টি জলের যে সমস্ত কেন্দ্রগুলো থাকবে, যেমন ধরো হ্রদ থাকবে, ঠিক আছে, লেক থাকবে, ঠিক আছে, বা নদী থাকবে, বা কূপ থাকবে, বা নলকূপ থাকবে, বা পুকুর থাকবে, এই সমস্ত জায়গাকে কেন্দ্র করে মানুষ কিন্তু তার জনবসতি গড়ে তুলবে। ঠিক আছে, এটা গেল জলভাগ। 3 নাম্বার দেখো আছে জলবায়ু কিন্তু প্রধান একটা প্রাকৃতিক কারণ, যেটা জনবসতির তোমার হচ্ছে কি জনবসতির বন্টনের ক্ষেত্রে বা জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, যেমন ধরো জলবায়ু যদি গভীর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সেইভাবে জনবসতি গড়ে ওঠেনি। আবার যেখানে মনোরম জলবায়ু, ঠিক আছে, নাতিশীতোষ্ণ জলবায়ু, সেই সমস্ত জায়গাতে যেখানে ঠান্ডা কম, যেখানে আবার গরম কম, সেই সমস্ত জায়গাতে যথেষ্ট পরিমাণ হচ্ছে গিয়ে তোমার জনবসতি বা জনবসতির ঘনত্ব আমরা দেখতে পাই। ঠিক, আমরা পাই কি ক্রান্তীয় চিরহরিত অরণ্যের ভেতরে আমরা বসতি দেখতে পাই কি? আমরা পাই না। কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চল বলো, উপক্রান্তীয় অঞ্চল বলো, বা ক্রান্তীয় অঞ্চলগুলোতে বলো, জনবসতির ঘনত্ব বেশি হয়। তাহলে জলবায়ু কিন্তু একটা প্রধান নিয়ন্ত্রক। এই জলবায়ু কী করে? জলবায়ু মানুষের কর্মদক্ষতা, মানুষের বিকাশ, এই সমস্ত ওর উপর প্রভাব বিস্তার করে থাকে। 4 নাম্বার আছে মৃত্তিকা। প্রাকৃতিক কারণের মধ্যে মৃত্তিকা কীভাবে প্রভাব বিস্তার করে? না, মৃত্তিকা উর্বর না অনুর্বর? ঠিক আছে, মৃত্তিকা যেখানে উর্বর বেশি, তাহলে সেখানে কৃষিকাজের সাফল্য বেশি হবে। যেমন বাংলাদেশ, যেমন ভারতবর্ষ, যেমন চীন, বা আমাদের গাঙ্গেয় সমভূমি অঞ্চল, ঠিক আছে, বা বাংলাদেশের হচ্ছে কৃষি প্রধান দেশ, নদী নালা বেশি আছে, সেখানে পলির সঞ্চয় হয়, মৃত্তিকা যথেষ্ট উর্বর হয়, তার উৎপাদন ক্ষমতা যথেষ্ট বেশি হয়। তার জন্যে হচ্ছে কি, দেখো বাংলাদেশ যদি আমরা দেখি, প্রায় 17 কোটি লোক বসবাস করে সে বাংলাদেশে। আবার যদি আমরা দেখি, আমরা কোথায় পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে গাঙ্গেয় যে সমভূমি অঞ্চল আছে, সেই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কিন্তু জনবসতির ঘনত্ব বেশি, বা এখানের জনবসতির যে ঘনত্বটা সেটা অনেক অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। তার মানে এখানের যে মৃত্তিকাটা, সেই মৃত্তিকা বা মাটি হচ্ছে কি খুবই উর্বর। 5 নাম্বার দেখো আছে সূর্যের অবস্থান। সূর্যের অবস্থান মানে কি? সূর্য কোন দিকে আছে, সূর্যের অবস্থান হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। কারণ শীতপ্রধান দেশে যে সমস্ত জায়গাতে ধরো সূর্যের আলো সেইভাবে পাওয়া যায় না, ইউরোপ মহাদেশের ক্ষেত্রে আমি কথা বলছি, ইউরোপ মহাদেশের যে কান্ট্রিগুলো আছে, সেই সমস্ত কান্ট্রিগুলো
সূর্যের আলো পাওয়ার জন্য ঘরগুলিকে সূর্যের যেখানে সূর্যালোকমুখী করা হয়, জানালা দরজা এগুলো সূর্যের দিকে মুখ করে গড়ে তোমার তোলা হয় আর কি। ঠিক আছে, তার মানে সূর্যের অবস্থান এবং সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের ওপরেও কিন্তু ঘর বাড়ি কিন্তু নির্মাণ করা হয়। কোথায় নির্মাণ করা হয়? ইউরোপে নির্মাণ করা হয়। আবার যদি হিমালয়ে দেখি, হিমালয়ের তোমার হচ্ছে কি জনবসতিগুলো আছে সূর্যালোক প্রাপ্তির জন্য আমাদের উত্তর, যখন হিমালয়ের যে উত্তর ঢাল, ঠিক আছে, হিমালয়ের উত্তর ঢালের তুলনায় দক্ষিণ ঢালে জনবসতি বেশি গড়ে উঠেছে। কারণ দক্ষিণমুখী যে ঢাল, হিমালয়ের যে দক্ষিণমুখী ঢাল, সেই ঢালে সূর্যের আলো সব বেশিক্ষণ ধরে পড়ে। তাহলে এমনিতেই সেখানে ঠান্ডা ওয়েদার, সূর্যের আলো তাদের বেশি পরিমাণে দরকার। তাই তোমার হচ্ছে গিয়ে হিমালয়ের যে দক্ষিণ ঢাল আছে, সেই হিমালয়ের দক্ষিণ ঢালে, ঠিক আছে, হিমালয়ের দক্ষিণ ঢালে জনবসতি গড়ে উঠেছে। তাহলে এইগুলো গেল প্রাকৃতিক কারণ। কোথাও কোনো একটি অঞ্চলে জনবসতি গড়ে ওঠার প্রাকৃতিক কারণ। আমি বারবার বলছি, এই কারণগুলো কিন্তু পরে বলবে জনবসতি গড়ে ওঠার কোনগুলি কারণ নয় বা কোনগুলি কারণ। ঠিক আছে, 1-2 করে দিয়ে দেবে বা এরকম এখান থেকে কোশ্চেন আসতে পারে। এবার দেখো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের প্রথমে আছে খনিজ। যে সমস্ত অঞ্চলগুলো খনিজ পদার্থের সমৃদ্ধ, যেমন ধরো আমি যদি কথা বলি ধানবাদের কথা বলি, যদি ঝরিয়ার কথা বলি, যদি রানীগঞ্জের কথা বলি, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে কি আছে? এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে তোমার বিভিন্ন খনিজ আছে। তাহলে সেই খনিকে বেশ করে বিভিন্ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। তাহলে সেই শিল্পকেন্দ্রকে বেশ করে সেখানে কিন্তু জনবসতি গড়ে উঠেছে, কারণ তাদের একটা অর্থনৈতিক একটা সাপোর্ট বা সমর্থন তারা সেখান থেকে পেতে পারে। ওই জন্য খনিজকে বেশ করে বিভিন্ন তোমার হচ্ছে জনবসতি গড়ে উঠেছে। ঠিক আছে, এরকম আমরা বিভিন্ন দেশে আমরা উদাহরণ পাবো। যেমন ধরো সৌদি আরব বা কুয়েত বা ইরান, বা ইরাক, এই সমস্ত জায়গাগুলো তো প্রচুর গরম, তাও সেখানে তুমি জনবসতি গড়ে উঠেছে, কারণ সেখানে তোমার হচ্ছে তেলের খনি রয়েছে, তেলটাকে বিক্রি করে সেখানে তারা অর্থ উপার্জন করছে। বা অস্ট্রেলিয়ার যেখানে সোনা পাওয়া যায়, সেখানে কিন্তু প্রচুর গরম আছে, কিন্তু সেখানেও কিন্তু জনবসতি গড়ে উঠেছে। ঠিক আছে, এটা গেল খনিজ। এবং 2 নম্বর আছে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র। যে সমস্ত জায়গাতে সমুদ্রের শ্যালো বা অগভীর যে সমস্ত বাণিজ্যিক মৎস্যক্ষেত্রগুলো রয়েছে, সেই সমস্ত অঞ্চলগুলোতে তোমার হচ্ছে গিয়ে জনবসতির ঘনত্ব তোমার হচ্ছে গিয়ে বেশি রয়েছে। যেমন ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে যে সমস্ত মৎস্যচারণ যে সমস্ত ক্ষেত্রগুলো আছে, সেই সমস্ত ক্ষেত্রগুলোর আশেপাশে, ঠিক আছে, আশেপাশে যেমন জাপান বলো, চীন বলো, চিলি বলো, পেরু বলো, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে তোমার হচ্ছে শাখালিন বলো, এই সমস্ত জায়গাগুলোতে নরওয়ে বলো, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর পরিমাণে জনবসতি বা সেটেলমেন্ট আমরা দেখতে পাই। এবারে দেখো আছে বনভূমির অবস্থান। বনভূমির অবস্থান মানে হচ্ছে গিয়ে ধরো অনেক ক্ষেত্রে গভীর বনভূমিকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে, এমনটা নয় যে কেন্দ্র করে গড়ে উঠতে পারে না। কারণ গভীর বনভূমিকে কেন্দ্র করে কখন জনবসতি গড়ে উঠবে? যখন সেই বনভূমির কাঠগুলো বা বনভূমি থেকে যে সমস্ত উপজাত দ্রব্যগুলো পাই, সেই উপজাত দ্রব্যগুলোর যথেষ্ট পরিমাণ দাম আছে বা বাজারে বিক্রি করলে আমি মূল্য পাবো, সেই সমস্ত অঞ্চলে কিন্তু এই ধরনের জনবসতি আমরা দেখতে পাবো। তাহলে বনভূমির অবস্থান খুবই জনবসতির গড়ে ওঠার পিছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ আমরা জানি বনভূমির উপজাত দ্রব্য হিসেবে যেমন কাঠ পায়, জ্বালানি পায়, সেরকম ঔষধি দ্রব্য পায়, মধু পায়, মোম পায়, ঠিক আছে, সেগুলো আমরা বিক্রি করে সেগুলো আমরা টাকা পাই। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, তাহলে উত্তর পূর্ব নর্থ ইস্টার্ন যে হিলি রিজিয়ন আছে, ভারতের নর্থ ইস্টার্ন যে হিলি রিজিয়ন আছে, সেই হিলি রিজিয়নের বনভূমির মাঝখানে তুমি এইরকম জনবসতি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এগুলো গেল হচ্ছে অর্থনৈতিক কারণ। আমরা পরেরটায় চলে আসবো যে জৈবিক কারণ কি। জৈবিক মানে হচ্ছে গিয়ে জৈব কারণ। যে জৈবিক কারণ আমরা বলতে বোঝাই বা আমরা বলতে বুঝি যে আমাদের প্রাকৃতিক যে সমস্ত উদ্ভিদ আছে, মানুষ আছে, প্রাণী, অণুজীবী আছে, বা ভূপ্রকৃতি, জলবায়ু, এই সমস্তগুলো সামগ্রিক সমন্বয়ে যে বায়োমটা গঠিত হয়েছে, সেটাই যে বায়োমটা, সেই বায়োমটা আমাদের বসবাসের পক্ষে কতটা ইফেক্টিভ। যেমন ক্রান্তীয় বায়োম, ঠিক আছে, বা নিরক্ষীয় বায়োম আমাদের পক্ষে অ্যাভেলেবেল নয় বলতে বসতি গড়ে তোলার পক্ষে বা আমাদের হিউম্যান সার্ভাইভের পক্ষে ঠিক অতটাও আমরা সেখানে সেটেলমেন্ট বা জনবসতি গড়ে উঠতে পারবো না। ঠিক আছে, তার তুলনায় আমরা যদি মৌসুমি যে সমস্ত বায়োম দেখতে পাই, নাতিশীতোষ্ণ, মধ্য অক্ষাংশীয় নাতিশীতোষ্ণ যে সমস্ত বায়োমগুলো, সেই সমস্ত বায়োমগুলোতে কী হয়েছে, আমরা জনবসতির প্রাধান্য আমরা দেখতে পাই। তাহলে জৈবিক কারণ বলতে আমরা বায়োমজনিত যে কারণটা হচ্ছে বা বায়োমের কারণে যে জনবসতির তারতম্যটা হচ্ছে গড়ে ওঠার, সেটাকেই
ব্যাখ্যা করা হয়েছে। এখন সামাজিক কারণ পরেরটাতে আছে সামাজিক কারণ। দেখো সামাজিক কারণ বলতে কী বোঝায়? সামাজিক কারণ যেটা হচ্ছে, সামাজিক কারণ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে সামাজিক বলতে হচ্ছে কি তোমার হচ্ছে মানুষ সমাজবদ্ধ জীব, ঠিক আছে? মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একই সাথে সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে আর কি, ঠিক আছে? যেমন ধরো যদি কোনো তোমার হচ্ছে গিয়ে মন্দির থাকে কোনো একটি গ্রামে, সেই মন্দিরকে কেন্দ্র করে মানুষ তোমার হচ্ছে গিয়ে একসাথে থাকতে ভালোবাসে, ঠিক আছে? আবার ধরো আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মসজিদকে কেন্দ্র করে কিন্তু জনবসতি গড়ে উঠতে পারে। আবার ধরো সামাজিক কারণের মধ্যে আমরা যে ঘেঁটোগুলো পড়ি, ঘেঁটো মানে হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে গিয়ে একই রকম ধর্মসম্পন্ন, একই রকম মানসিকতা সম্পন্ন যে সমস্ত বসবাস করে সেটাকে বলা হয় ঘেঁটো বলা হয়, ঠিক আছে? যেমন ধরো আমরা যদি বলি কলকাতার চায়না টাউন, ঠিক আছে? সামাজিক কারণে সেখানের যে জনবসতিটা বা সেটেলমেন্টের যেটা গড়ে উঠেছে সেটা হচ্ছে সামাজিক কারণে গড়ে উঠেছে, কারণ তারা একসাথে থাকতে চায়। বা অ্যাংলো ইন্ডিয়ান যে সোসাইটিগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে সামাজিক কারণে গড়ে উঠেছে, ঠিক আছে? তাহলে এটা সামাজিক কারণ গেল। এখন পরে আছে সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক কারণ বলতে আমরা কী বুঝি? সাংস্কৃতিক কারণ হচ্ছে কি জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে এই সাংস্কৃতিক যে কারণ সেই কারণেরও কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। সাংস্কৃতিক কারণ বলতে আমরা বুঝি যেমন হচ্ছে গিয়ে ভারতের বিভিন্ন রাজ্য, যেমন ধরো কেরালাতে হচ্ছে গিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করে বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস করে, ঠিক আছে? আবার তোমার হচ্ছে গিয়ে তার মানে হচ্ছে গিয়ে মানুষ, যেমন ধরো আমরা উদাহরণ হিসেবে যদি বলি সাংস্কৃতিক কারণের আমরা প্রধান দেখব যে আমাদের যে তোমার তামিল, তেলেগু, তারা হচ্ছে গিয়ে কোনো একটি নির্দিষ্ট রাজ্যেতেই কনসেন্ট্রেশন বা নির্দিষ্ট আছে, বা বাঙালিরা আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, ঠিক আছে? এই যে আমাদের বাঙালি হলে যে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকবো, বা আমি যদি তেলেগুতে কথা বলি বা আমি যদি তেলেগু হই, তাহলে আমার তেলেগু অন্ধ্রপ্রদেশ বা এই সমস্ত জায়গাতে আমি একসাথে সেটেলমেন্ট বা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করব, ঠিক আছে? আমরা প্রত্যেকটা জায়গায়, যেমন ভারতীয়রা গেলে দেখবে ভারতীয়রা যখন বাইরে যায় বা বাইরে কোথাও কাজ করতে যায় তখন কী করে ভারতীয়রা তাদের নিজস্ব একটা দেখবে তোমার যে কী বলবো একটা নিজস্ব গোষ্ঠী তৈরি করে ফেলে, ঠিক আছে? বা যারা আমেরিকায় থাকে, যারা লন্ডনে থাকে, যারা নিউজিল্যান্ডে থাকে, যারা অস্ট্রেলিয়া থাকে, ভারতীয়দের কথা বলছি, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। সেখানে গিয়ে তারা নিজেদের মধ্যে মিলেমিশে চেষ্টা করে, তারা সেখানে বিভিন্ন ধরনের হিন্দুরা যায় সেখানে দুর্গা পূজা করবে, ঠিক আছে? বা যদি বাঙালিরা থাকে তাহলে সেইভাবে সরস্বতী পূজা করবে। তাহলে এই যে জিনিসটা, এটাকেই বলা হয় সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক কারণে মানুষ যখন একত্রিত হয়ে তোমার হচ্ছে কি জনবসতি গঠন করে, তখন সেটাকে বলা হয় কালচারাল কারণ, ঠিক আছে? এর কারণ আরেকটা বলতে পারি, যেমন ধরো বিভিন্ন সংস্কৃতিকে বজায় রেখে, যেমন বিভিন্ন তোমার হচ্ছে কি উপজাতিসমূহ, টোডা, ভিল, এদেরকে সাংস্কৃতিক জনবসতি আমরা বলতে পারি। এরা নিজস্ব সংস্কৃতিকে ধরে রেখেছে, তারা কারোর সাথে মিশতে তারা নারাজ, ঠিক আছে? বা তোমার হচ্ছে গিয়ে আন্দামানের যে ট্রাইব আছে, জারোয়া ট্রাইব আছে, তারা হচ্ছে গিয়ে মিশতে চায় না, তারা নিজেদের সংস্কৃতিকে বেঁধে রেখে নিজেদের মতো করে বাঁচতে চায়। তাহলে সেটা হচ্ছে সাংস্কৃতিক কারণ। এখন ধর্মীয় কারণও হচ্ছে জনবসতি গড়ে উঠতে পারে, যেমন ধর্মীয় শহর, যেমন ভারতের বৃন্দাবন, কাশী, বারাণসী, মায়াপুর, এগুলো হচ্ছে হিন্দুদের প্রধান তীর্থক্ষেত্র। এই সমস্ত তীর্থক্ষেত্রগুলোতে মানুষ কিন্তু জনবসতি গড়ে তোলে, ঠিক আছে? ধর্মীয় আচার আচরণ পালন করার জন্য। সেইভাবে মুসলিমদের মক্কা, মদিনা, এই সমস্ত জায়গাগুলোতে হয়ে থাকে, ঠিক আছে? এই সমস্ত জায়গাগুলোতে ধর্মীয় কারণে মানুষ জনবসতি গড়ে তোলে, ঠিক আছে? এরপরে জনবসতি গড়ে তোলার এই যে ধর্মীয় কারণগুলো, পরে দেখো একটি আছে রাজনৈতিক কারণ, ঠিক আছে? রাজনৈতিক কারণ কি? রাজনৈতিক কারণেও হচ্ছে কি জনবসতি গড়ে তোলে। রাজনৈতিক পরিবেশ জনবসতি এবং তোমার হচ্ছে গিয়ে জনবসতিকে নিয়ন্ত্রণ করে এবং প্রভাবিত করে, ঠিক আছে? আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে নানান সাম্রাজ্যের উত্থান হয়েছে, পতন হয়েছে, বসতির হ্রাস এবং বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? যেমন প্রাচীনকালে কী হয়েছে, যারা দস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যারা প্রজারা ছিল, সেই প্রজারা কি শাসনকর্তা যে রাজা থাকবে সেই রাজার বাড়ির চারিদিকে আশেপাশে বসত বাড়ি বানাতো। তার মানে নিরাপত্তার অভাব বোধ করার জন্য তারা যাতে সিকিউরিটি পায় কার কাছ থেকে? রাজার কাছ থেকে। তখন তারা কিন্তু ওই রাজার চারিপাশে মানুষ সংঘবদ্ধভাবে বসতি গড়ে তুলত, ঠিক আছে? তোমার হচ্ছে যদি আমরা উদাহরণ হিসাবে বলি, যেমন ধরো চণ্ডীগড়, ঠিক আছে? বা তোমার হচ্ছে কলকাতার বিধাননগর, এগুলো রাজনৈতিক কারণে। যেমন রাজনৈতিক কারণে যদি আমরা বিধাননগরের উদাহরণ দিই, কলকাতার বিধাননগর দিলাম বা কল্যাণী দিলাম,
ঠিক আছে, কল্যাণী দিলাম, বা তার সাথে দুর্গাপুরের বিধাননগর দিলাম। এগুলো হচ্ছে রাজনৈতিক বিধাননগর রাজনৈতিক মানসিকতা থেকে এই সমস্ত সেটেলমেন্টগুলোকে স্থাপন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এইগুলো গেল হচ্ছে কি কোনো একটি স্থান বা কোনো একটি অঞ্চলে জনবসতি বা সেটেলমেন্ট গড়ে ওঠার প্রধান কারণ। ঠিক আছে, প্রধান কারণ। এখন এই কারণগুলোই কিন্তু ঘুরে ফিরে আসবে যখন আমরা আলোচনা করব যে গ্রামীণ সেটেলমেন্ট বা গ্রামীণ জনবসতি গড়ে উঠেছে কেন, বা শহুরে জনবসতি গড়ে উঠেছে কেন। এই কারণগুলোই থাকবে, প্রাকৃতিক কারণ বা অর্থনৈতিক কারণ, জৈবিক কারণ, সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ। ঠিক আছে, এইবারে এটা যেমন জনবসতির আমাদের কারণগুলো, সেরকম আছে আমাদের জনবসতির শ্রেণীবিভাগ। দেখো, তাহলে জনবসতির যদি আমরা শ্রেণীবিভাগ করি, তাহলে জনবসতি শ্রেণী বিভাগ, তাহলে দেখো জনবসতির যদি আমরা শ্রেণীবিভাগ করি, তাহলে প্রথমেই থাকবে হচ্ছে গিয়ে কর্মের ভিত্তিতে। কর্মের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রামীণ, একটা হচ্ছে পৌর। এটা কর্মের ভিত্তিতে। স্থায়িত্বের ভিত্তিতে আমরা পাবো স্থায়ী এবং অস্থায়ী। আয়তনের ভিত্তিতে আমরা জনবসতির পাবো সড়ক বসতি, ক্ষুদ্র গ্রাম বসতি, শহর বসতি, নগর বসতি। ঠিক আছে, আর পাবো বয়স অনুসারে আমরা পাবো প্রাচীন যুগের বসতি, 2 পাবো মধ্যযুগের বসতি, 3 পাবো আধুনিক যুগের বসতি। তাহলে প্রথমেই দেখো আমি আলোচনা করছি কর্মের ভিত্তিতে শ্রেণীবিভাগ। ঠিক আছে, কর্মধারার ভিত্তিতে শ্রেণীবিভাগ। কর্মধারার ভিত্তিতে প্রথম যে আছে আমার গ্রামীণ। ঠিক আছে, গ্রামীণ জনবসতি বা গ্রামীণ বা রুরাল সেটেলমেন্ট। এখানে কি হচ্ছে, গ্রামের নর্মালি খেয়াল করে দেখবে গ্রামের দিকে যে সেটেলমেন্টগুলো হয় সেগুলো দেখবে সেখানে জমির পরিমাণ বেশি, মানুষ খোলামেলা বসবাস করে, মানে একটা বাড়ির থেকে আর একটা বাড়ির ডিস্টেন্স অনেকটা বেশি থাকে। ঠিক আছে, গ্রামীণ যে জনসংখ্যা, সেই জনসংখ্যা কৃষির উপর নির্ভর করে। ঠিক আছে, আমি এগুলো লিখছি না, এগুলো কৃষির উপর তারা নির্ভর করে, মানে তাদের উৎপাদনের প্রধান বেস হচ্ছে কি কৃষি। ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে প্রাথমিক যে অর্থনৈতিক কাজকর্মগুলো হয়, যেমন কৃষিকাজ, মৎস্য চাষ, ঠিক আছে, এই সমস্তগুলো তারা বেশি পরিমাণে করে, মৎস্য শিকার বা খনিজ দ্রব্য উত্তোলন। ঠিক আছে, এগুলো করে। এখন এটা হচ্ছে গ্রামীণ বসতি কর্মের ভিত্তিতে, মানে তারা কি কাজ করছে, গ্রামের লোক কি কাজ করছে। ঠিক আছে, বেশ কাজের ভিত্তিতে কর্মের ভিত্তিতে আমরা কী করি, সেখানে কৃষিকাজ হয়, সেখানে মৎস্য চাষ হয়, বা তোমার হচ্ছে গিয়ে খনিজ উত্তোলন হয়েছে। তার পৌর যে জনসংখ্যা আছে, বা পৌর যেগুলো শিল্প, ব্যবসা বাণিজ্য, বা বিভিন্ন সেকেন্ডারি বা টার্সিয়ারি, ঠিক আছে, টার্সিয়ারি এবং মানে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কার্যকলাপের উপর ভিত্তি করে যে বসতিগুলো স্থাপিত হয় সেগুলোকে বলা হয় পৌর বসতি। তাহলে কর্মের ভিত্তিতে আমরা পেলাম যে একটা প্রাথমিক, আর একটা হচ্ছে বাকি যেগুলো অ্যাক্টিভিটিগুলো থাকছে সেই অ্যাক্টিভিটিগুলোর উপর বেস করে পৌর জনবসতি গড়ে উঠেছে।
হয়েছে। এবারে স্থায়িত্বের ভিত্তিতে মানে তুমি যে সেটেলমেন্টটা স্থাপন করছো সেটা স্থায়ী হচ্ছে না সেটা অস্থায়ী হচ্ছে, ঠিক আছে? তাহলে স্থায়ী হবে, একটা অস্থায়ী হবে। স্থায়ী কোনগুলো? না যেখানে যে সমস্ত অঞ্চলে জনসংখ্যা বেশি, জায়গার পরিমাণ কম। যদি আমরা ভারতের রেসপেক্টিভে দেখি, ঠিক আছে, জনসংখ্যা বেশি, চায়নার ক্ষেত্রে দেখি, বাংলাদেশের ক্ষেত্রে দেখি জায়গা কম কিন্তু লোক সংখ্যা বেশি। তাহলে এখানকার লোকরা কি করে, এখানকার লোকরা যেটি করে তার কাছে যে জমিটি আছে বা প্রোডাক্টিভ যে জমিটি আছে সেটিকেই বারবার চাষ করার চেষ্টা করে। তার মানে হচ্ছে গিয়ে তারা সেখানেই থাকতে, তাদের তো যাবার জায়গা নেই, কারণ জায়গার দাম বেশি, তারা কিনতে পারবে না। তাদের যে বসতিটা হয় সেটা স্থায়ী প্রকৃতিরই হয়। তারা কি চায়? তারা চায় হচ্ছে কি তোমার যে আমার ওই যে জনবসতি যে জমিটা আছে তার আন্ডারে, সেই জমিটার থেকে আমার খাদ্যের যোগানটা যাতে ঠিক থাকে তার জন্যে উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি করা হয়, ঠিক আছে? মানে উৎপাদনটাকে বাড়ানোর সবসময় এরা চেষ্টা করছে স্থায়িত্বের উপর। তার জন্য তারা স্থায়ী হয়ে গেছে, কারণ তাদের যাওয়ার জায়গা নেই, তাদের জায়গা কিনতে হবে। সুতরাং তার কাছে যে ল্যান্ডটা আছে সেই ল্যান্ডটাতে কী করছে, যাতে প্রচুর পরিমাণে প্রোডাকশন যাতে করতে পারে সেটার দিকে নজর তাদেরকে দিতে হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কি যে এশিয়ার যে সমস্ত কান্ট্রিগুলো আছে যেগুলো মনসুন, যেখানে ধানের চাষ হয়, ঠিক আছে, বিশেষ করে ধানের চাষ হয়, গমের চাষ হয়, সেই সমস্ত জায়গাগুলোতে তোমার হচ্ছে গিয়ে বসতি গড়ে ওঠে। তাহলে স্থায়ী জনবসতি কোথায় ঘটবে? স্থায়ী জনবসতি এশিয়ার মৌসুমী জলবায়ু যে সমস্ত অঞ্চলগুলো আছে যেখানে ধানের চাষ হয় সেই সমস্ত জায়গাতে স্থায়ী জনবসতি গড়ে ওঠে। এখন অস্থায়ী জনবসতি কোথায় গড়ে উঠবে? না অস্থায়ী জনবসতি যারা হচ্ছে কি শিকারী হয়, যারা পশুপালন করে, যারা স্থানান্তর কৃষির মাধ্যমে যারা চাষবাস করে, তারা হচ্ছে কি তাদের যে জনবসতিগুলো অস্থায়ী প্রকৃতির হয়। কারণ তারা তো কোনো একটা জায়গাতে স্টেবল নয়, তারা পশুর পাল নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে গিয়ে তারা কি করে, তারা হচ্ছে গিয়ে যারা ট্রান্সহিউম্যান হয় তারা শীতকালে এক জায়গায় থাকে, গ্রীষ্মকালে এক জায়গায় থাকে, এবং যারা শিকারী হয়, যারা শিকার করে, তারাও কিন্তু এক জায়গায় থাকে না। স্থানান্তরিত চাষিদের কথা তো বললাম। তারা এইটা গেল স্থায়িত্বের ভিত্তিতে যে শ্রেণীবিভাগটা হচ্ছে সেটা। এখন আয়তনের ভিত্তিতে মানে আয়তন, তোমার যে জনবসতিটা গড়ে উঠেছে তার আয়তন কীরকম, তার আয়তনের ভিত্তিতে আমরা এটাকে ভাগ করতে পারি কি নগর, এরপরেও ভাগ করতে পারি সড়ক বসতি বলতে আমরা কি বুঝি? না রাস্তার ধারে যদি অনেক ছোটো ছোটো বসতি গড়ে ওঠে, এইভাবে রাস্তায় গেল, রাস্তার ধারে যদি ছোটো ছোটো এইভাবে জনবসতি গড়ে ওঠে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা সড়ক বসতি বলি। এটুকুই জেনে রাখো। পরে দেখো ক্ষুদ্র গ্রাম আছে বা হ্যামলেট আছে, দেখো হ্যামলেট বা ক্ষুদ্র গ্রাম, এটা কোথায়? না এগুলো নর্মালি দেখবে যে সমস্ত পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলে, ঠিক আছে, অস্পৃশ্য শ্রেণীর কিছু লোক, ঠিক আছে, অস্পৃশ্য শ্রেণীর লোক বিশেষ করে অস্পৃশ্য মানে যারা ওষুধ শ্রেণী, ঠিক আছে, তাদেরকে সমাজের সাথে মিশতে দেয় না, ঠিক আছে, তাদেরকে কী করে, তাদেরকে অন্য জায়গায় তোমার হচ্ছে গিয়ে থাকতে হয়। তখন তারা 4-5টি তোমার হচ্ছে গিয়ে বাড়ি নিয়ে তারা যে তৈরি করে তখন সেটাকে হ্যামলেট বলা হয়। ভারতের ক্ষেত্রে এটা টোলা, টুলি, ঠিক আছে, বিভিন্ন নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। এদের এখানে তোমার মসজিদ পাবে, ঠিক আছে। মানে ছোট ছোট বসতিগুলোকে অ্যাকচুয়ালি ক্ষুদ্র গ্রাম বলে। সেই ক্ষুদ্র গ্রামগুলোকে নর্মালি কী হয়েছে, 5 থেকে 7টি ঘর নিয়ে এই ক্ষুদ্র গ্রাম বা হ্যামলেট গড়ে ওঠে। এগুলো মালভূমি অঞ্চলে গড়ে উঠতে পারে বা পার্বত্য অঞ্চলেও গড়ে উঠতে পারে। পরেরটায় দেখা হচ্ছে গ্রাম। তাহলে হ্যামলেট গেল, পরেরটা হচ্ছে গ্রাম। গ্রাম কি না মনে রাখবে, গ্রামের ধারণা বা গ্রামের সংজ্ঞা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন। আমরা যদি ভারতের ক্ষেত্রে দেখি যে 50 থেকে 100 জন যদি কোনো একটি অঞ্চলের জনসংখ্যা থাকে তখন আমরা সেটাকে গ্রাম বলি, ঠিক আছে। তাহলে সেটা গেল গ্রাম। এখন এরপর আছে শহর, ঠিক আছে। শহর হচ্ছে গিয়ে ভারতীয় সেন্সাস অনুযায়ী শহর আমরা কাকে বলবো? যখন আমরা দেখব যে সেই অঞ্চলটার জনসংখ্যা মিনিমাম 5000 জন থাকবে। কত? 5000 জন থাকবে। জনসংখ্যার ঘনত্ব হবে 400 জন প্রতি বর্গ কিলোমিটার, প্রতি বর্গ কিমিতে 400 জন থাকবে। এবং সেই অঞ্চলটার পুরুষ মানুষ যারা থাকবে তারা হচ্ছে 75% যে মেল পপুলেশন, তারা হচ্ছে গিয়ে এই যে 75% পপুলেশন মানে মেল পপুলেশন কি, তারা বিভিন্ন সেকেন্ডারি বা টার্সিয়ারি, ঠিক আছে, অকৃষিকাজের সাথে যুক্ত। তাহলে এইটা হচ্ছে গিয়ে ভারতীয় সেন্সাস অনুযায়ী ভারতীয় শহরের সংজ্ঞা,
ঠিক আছে, ভারতীয় শহরের সংজ্ঞা। এরপরে কি আছে? এরপর আছে নগর। নগর কি বলে? নগর আমরা তাকেই বলবো যখন হচ্ছে গিয়ে কোনো একটি অঞ্চল বা কোনো একটি স্থানের তোমার হচ্ছে গিয়ে জনসংখ্যা শহরের তুলনায় আরও ডেভেলপড হয়। ঠিক আছে, শহরের তুলনায় আরও ডেভেলপ হয়, তখন তাকে আমরা সিটি বলি। মানে 5,000-এর বেশি হবে জনসংখ্যা, তখন তাকে সিটি হবে। এবং শহরের তুলনায় নগরের যে সমস্ত তোমার হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজগুলো, সেগুলো তারা বেশি পাবে। ঠিক আছে, এরপর এটা সিটি গেল, এটাকে ইংরেজিতে সিটি বলা হয়। ঠিক আছে, সিটি বলা হয় মানে শহর থেকে উন্নত, শহর থেকে উন্নত। ঠিক আছে, শহরের আয়তন আরও বাড়বে, আয়তন বেড়ে সেটা নগর হবে। ঠিক আছে, এখানে কয়েক লক্ষ মানুষ থাকবে। ঠিক আছে, যেমন বাঁকুড়া সিটি, বাঁকুড়াকে বলা হয় সিটি। মেদিনীপুর সিটি, এখানে কয়েক লক্ষ তোমার হচ্ছে গিয়ে জনবসতি দেখা যায়। এরপরে আছে, দেখো এগুলো লিখিনি, এরপরে আছে যদি আমরা লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে মহানগর। মহানগর এটাকে কি বলা হয়? মেট্রোপলিস। কি বলা হচ্ছে? মহানগর, মেট্রোপলিস, মহানগর, মেট্রোপলিস। বা এটাকে মাদার সিটিও বলা হয়। কি বলা হয়? মাদার সিটি, মাদার সিটি বলা হয়। এর জনসংখ্যা কত? 1 মিলিয়ন। ঠিক আছে, মানে 10 লাখের বেশি হবে। কত? 10 লাখের এই সমস্ত অঞ্চলে বেশি হবে, তখন আমরা সেটাকে বলছি মহানগর। এরপরে আরেকটি আছে মহানগর পুঞ্জ। কি? মহানগর পুঞ্জ, মেগালোপলিস, মহানগর পুঞ্জ। ঠিক আছে, মহানগর পুঞ্জ। যখন মহানগরের আয়তনটা আরও বৃদ্ধি পাবে, ঠিক আছে, 5 মিলিয়ন, জনসংখ্যা 5 মিলিয়নের বেশি হবে, তখন আমরা সেটাকে বলবো মহানগর। এগুলো কিন্তু ডেফিনেশনে পড়ে। ঠিক আছে, ডেফিনেশনে পড়বে যে মহানগর কি, বা হচ্ছে কি মহানগর পুঞ্জ কি। ঠিক আছে, জনসংখ্যা কত থাকবে, সেগুলো কিন্তু পরীক্ষাতে আসে। হচ্ছে এইবারে দেখো বয়স অনুসারে, আমরা এদিকে বয়স অনুসারে বসতির শ্রেণীবিভাগ। প্রাচীন যুগের বসতি, যেমন প্রাচীন যুগের বসতি বলতে আমরা কি কি বুঝবো? প্রাচীন যুগের বসতি বলতে আমরা বুঝি মহেঞ্জোদারো, হরপ্পা, যে সমস্ত তোমার হচ্ছে কি বসতি বহুকাল আগে গড়ে উঠেছিল, যেগুলির অস্তিত্ব বর্তমানে নেই অথবা আছে, যেমন ভারতের কাশী বলো, মথুরা বলো, বা বৃন্দাবন বলো। ঠিক আছে, এগুলো বৃন্দাবন তো বহু আগের, মথুরা তো বহু আগের, সুতরাং এগুলোকে আমরা বলতে পারি প্রাচীন যুগের বসতি। যদি কেউ মথুরা বা বৃন্দাবন যাও, তাহলে ওখানের বাড়ির যে স্ট্রাকচারগুলো, যেগুলো প্রাচীন বাড়ি আছে, ঠিক আছে, বা মথুরা বৃন্দাবনের গলি দিয়ে তুমি যদি যাও, তাহলে ওখানে যে বাড়ির যে স্ট্রাকচারগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে যেগুলো কত প্রাচীন। ঠিক আছে, সেগুলো প্রাচীন যুগের তোমার হচ্ছে গিয়ে যে ছাপ, সেই ছাপকে বয়ে নিয়ে চলেছে। তারপরে হচ্ছে মধ্যযুগের বসতি। মধ্যযুগের বসতি মানে হচ্ছে কি ভারতের বেশিরভাগ শহরগুলো, যদি আমরা কানপুর বলি, লখনৌ বলি, মানে যেগুলো রাজারা স্থাপন করেছিল, তোমার হচ্ছে গিয়ে আগ্রা বলি, ঠিক আছে, বা ইউরোপের আমরা চলে যাই প্যারিস, রোম, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোর স্থাপত্য চিহ্ন, ঠিক আছে, এখনও পর্যন্ত রয়েছে, মানে নিশ্চিহ্ন হয়ে যায়নি পুরোপুরি। ঠিক আছে, সেগুলোকে বলছে মধ্যযুগের বসতি। মানে মধ্যযুগে যে সমস্ত শহরগুলো সৃষ্টি হয়েছিল বা বসতিগুলো বা সেটেলমেন্টগুলো সৃষ্টি হয়েছিল, সেগুলোকে বলা হয় মধ্যযুগের বসতি। তিনি আছে আধুনিক যুগের বসতি, যে সমস্ত শহরগুলো আধুনিক যুগের, ঠিক আছে, বিভিন্ন সুযোগ সুবিধা যুক্ত, তোমার হচ্ছে তৈরি করা হয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা, রাস্তাঘাট, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো সব প্ল্যান বা পরিকল্পনা মাফিক যে সমস্ত শহরগুলোকে তৈরি করা হয়েছে, সেগুলোকে আধুনিক যুগের বসতি বলা হয়। যেমন কলকাতার বিধাননগর, ঠিক আছে, চণ্ডীগড়, ঠিক আছে, চণ্ডীগড় যেমন আছে, পাকিস্তানের ইসলামাবাদ, ঠিক আছে, এই সমস্ত শহরগুলি কিন্তু আধুনিক বসতির উদাহরণ। ঠিক আছে, এগুলো আমরা পড়লাম জনবসতির শ্রেণীবিভাগ। হচ্ছে এইবার আমরা একটু দেখে নেব যে জনবসতির বিবর্তন। ঠিক আছে, কি দেখব? জনবসতির বিবর্তন। জনবসতির বিবর্তন আমরা একবার দেখব। জনবসতির বিবর্তন, এটাকে বলা হয় ইভলিউশন অফ সেটেলমেন্ট। ঠিক আছে, জনবসতির বিবর্তনের ধারণা প্রথম দেন, মনে রাখবে, এ ডক্সিয়েডিস। কি নাম বললাম? আচ্ছা, এর নাম এ ডক্সিয়েডিস। কি নামটা বললাম? ইনি প্রথম জনবসতির বিবর্তনের, এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, জনবসতির বিবর্তনের প্রথম ধারণা দেন। ঠিক আছে, ইনি কি?
ইনি জনবসতির যে বিবর্তন, ঠিক আছে, একবারে প্রথম স্টেজ থেকে মানুষের যখন থেকে তোমার হচ্ছে গিয়ে আগুন জ্বালাতে শিখেছে সেই সময় থেকে উনি বর্তমান সময় পর্যন্ত জনবসতির যে পর্যায় সেই পর্যায়কে উনি 5টি ধাপে ভাগ করেছেন। তাহলে আমি এক একটা ধাপ লিখছি। প্রথম পর্যায় ছিল অসংগঠিত পর্যায়। এই পর্যায়ে মানুষ কি হয়, এই পর্যায়ে মানুষ আগুন জ্বালাতে শেখে। তাহলে অসংগঠিত বসতি মানে এই সমস্ত বসতিগুলোর কোনো সংগঠন ছিল না, সেগুলো অসংগঠিত বসতি ছিল। অসংগঠিত বসতি ছিল। এখানে কী আছে, তাহলে মানুষ যখন আগুন জ্বালাতে শিখেছে বা আগুনের ব্যবহার শিখেছে এবং যে সময় কি করেছে, মানুষ কি করেছে, কৃষিকাজ এবং পশুপালন শুরু করেছে। কৃষিকাজ ও পশুপালন শুরু করেছে, এই সময় থেকেই অসংগঠিত বসতির শুরু হয়। এটাকে উনি প্রথম পর্যায় বলেছেন। এই সময় মানুষ কোথায়, গুহা এবং গাছে বাস করত, গাছে বসবাস করত। এটা প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে ডক্সিয়েডিস কি বলছেন, দ্বিতীয় পর্যায়ে সুসংগঠিত জনবসতি, মানে সময়ের সাথে সাথে মানুষ দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় ধাপ, দ্বিতীয় পর্যায়ে কি, সুসংগঠিত জনবসতি। এই পর্যায়টা উনি বলছেন আজ থেকে 10,000 বছরের ঘটনা, 10,000 বছর আগের ঘটনা, 10,000 বছর আগের। এই সময় গ্রামের যে গঠন সেটা স্পষ্ট হয়েছে, গ্রামের গঠন স্পষ্ট হয়েছে। তার মানে কালের বিবর্তনের সাথে সাথে মানুষের সভ্যতার বিকাশ হয়েছে, ঠিক আছে। মানুষ এই সময় ছোট একটি ঘরে সীমাবদ্ধ রাখেনি, তার গৃহের আয়তন এবং সংখ্যা বেড়েছে এবং তার সাথে ঘরের যে আকৃতি সেই আকৃতিরও কিন্তু বিভিন্নতা এসেছে। তাহলে এটা গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে উনি কি বলছেন, তৃতীয় ধাপে গ্রাম থেকে আসলে পৌর যে সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টের যে ফেজ সেই পর্যায় শুরু হয়েছে। তৃতীয় পর্যায়ে কি হচ্ছে, তৃতীয় হচ্ছে পৌর বসতির প্রাথমিক পর্ব। তাহলে পৌর বসতির প্রাথমিক পর্ব, এটা হচ্ছে গিয়ে তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায় হচ্ছে পৌর বসতির প্রাথমিক পর্ব। এখানে কি হচ্ছে, ঠিক আছে, এখানে কি হচ্ছে, তৃতীয় পর্যায়ে পৌর বসতির যে প্রাথমিক পর্যায় এটা 5,000 থেকে 6,000 বছর আগের ঘটনা। এই সময় ঘটনা, গ্রামগুলো আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে বা শহরের আকার নিচ্ছে বা পৌর বসতির রূপান্তর নিচ্ছে এই সময়টা, তৃতীয় পর্যায়টাতে হয়েছে। চতুর্থ পর্যায়ে কি হচ্ছে না স্যার, চতুর্থ পর্যায়ে কি হচ্ছে না, পৌর বসতির উত্তরণ পর্ব, মানে যে পৌর বসতিটা প্রাথমিকভাবে শুরু হয়েছিল সেই পৌর বসতিটা ফুললি ডেভেলপড হচ্ছে। এই সময় মানুষ দুর্গম অঞ্চলেও বসতি নির্মাণ করছে, দুর্গম অঞ্চলে বসতি নির্মাণ করছে। বসতির উত্থান কিন্তু খুব দ্রুত হারে হচ্ছে এবং তার সাথে মনে রাখবে পরিবেশ দূষণের কাজও কিন্তু অলরেডি আরও বেশি মাত্রায় শুরু হয়ে গেছে এই পর্যায়ে।
চতুর্থ পর্যায়। লাস্ট পর্যায়ে, যে বিবর্তনের লাস্ট পর্যায়ে যদি আমরা দেখি, সেটা বলছে পৌরপুঞ্জ গঠন পঞ্চম পর্যায়, যেটিকে কি বলা হচ্ছে? যেটিকে বলা হচ্ছে পৌরপুঞ্জ গঠন পর্ব। এই পর্যায়ে কি হচ্ছে? পৌরপুঞ্জ যে গঠন পর্ব, সেই পর্বে একাধিক নগর বা নগর বসতি একসাথে আসছে, একসাথে কোলাবোরেট করছে, একসাথে মিশে যাচ্ছে, ঠিক আছে? বিবর্তনের হার দ্রুত চলছে এবং অনেকগুলি বড় শহর একসাথে অ্যাটাচড হয়ে একটি বৃহৎ পৌরপুঞ্জ গঠন করছে এই পর্যায়ে। হয়েছে? তাহলে এই পর্যায়ে কি হচ্ছে? এই পর্যায়ে পৌরপুঞ্জ এক আধুনিক জনবসতির মডেলে পরিণত হচ্ছে, এক আধুনিক জনবসতির মডেলে পরিণত হচ্ছে। হয়েছে? তাহলে এটা হলো জনবিবর্তন বা তোমার হচ্ছে গিয়ে ইংরেজিতে যদি বলি ইভলিউশন অফ সেটেলমেন্ট। হয়েছে? এরপরে আমরা আসবো গ্রামীণ জনবসতি। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে মনে রাখবে, এটা ভাইটাল, খুবই ইম্পর্ট্যান্ট, যে গ্রামীণ জনবসতির কথা যেটা বলছি। গ্রামীণ জনবসতি দেখো, তাহলে আমরা করে নিই গ্রামীণ জনবসতি। দেখো, প্রত্যেকটি দেশে গ্রামীণ জনবসতির ডেফিনেশন কিন্তু প্রত্যেক রকম। আমেরিকার ক্ষেত্রে এক, ভারতের ক্ষেত্রে এক, ঠিক আছে, বা অন্যান্য দেশের ক্ষেত্রে এক, ঠিক আছে। ভারতের ক্ষেত্রে আমরা যদি দেখি জনবসতি, মনে রাখবে গ্রামীণ জনবসতি বলতে বোঝায় যার জনসংখ্যা 5,000 জনের কম। এটা সম্পূর্ণ ডেফিনেশনটা হচ্ছে 1971 সালের যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাসের ভিত্তিতে গ্রামীণ জনবসতির ডেফিনেশন কত না 5,000 জনের কম হবে। এটা প্রথম ক্রাইটেরিয়া। 2 নাম্বার কী হবে না, 2 নাম্বার হচ্ছে গিয়ে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 400 জনের কম হবে, কম প্রতি স্কোয়ার কিমি, ঠিক, বা কিলোমিটার স্কোয়ার আমরা দিতে পারি, ঠিক আছে। 3 নাম্বার মেন হচ্ছে গিয়ে 75% মানুষ পুরুষ, ঠিক আছে, পুরুষ কর্মী কিসের সাথে যুক্ত? কৃষি কাজের সাথে যুক্ত, কৃষিকাজের সাথে যুক্ত। হয়েছে? তাহলে এটা হচ্ছে কি ভারতের রেসপেক্টিভে আমাদের গ্রামীণ যে জনবসতি, সেই গ্রামীণ জনবসতির শ্রেণী বিভাগ। হয়েছে? এখন গ্রামীণ জনবসতির কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে না, এটা হচ্ছে গিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি। মনে রাখবে, প্রথম হচ্ছে কি কৃষিভিত্তিক অর্থনীতি। হয়েছে? 2 নাম্বার কি না, এখানকার যে জনবসতি সেটা 2 রকমই হতে পারে। একটা হচ্ছে কম্প্যাক্ট, মানে গোষ্ঠীবদ্ধ হতে পারে, গ্রামীণ জনবসতি গোষ্ঠীবদ্ধ হতে পারে, বা বিক্ষিপ্তও হতে পারে, মাটির বাড়ির প্রাধান্য বেশি, মাটির বাড়ির প্রাধান্য বেশি। সড়ক পথ কাঁচা, কি হচ্ছে? সড়ক পথ কাঁচা। বিনোদন কম। চিকিৎসা ব্যবস্থার অসুবিধা। তারপরে আমরা বলতে পারি পঞ্চায়েতি শাসন।
পঞ্চায়েতি শাসন হয়েছে। এইবারে তোমার হচ্ছে গিয়ে বাকি যেগুলো বললাম, ঠিক আছে, এই যে এইগুলো এবারে অ্যাড করে দেবে, তাহলেই কিন্তু আমরা টোটাল যে গ্রামীণ ভারতের যে গ্রামীণ জনবসতি, সেই গ্রামীণ জনবসতির তোমার বৈশিষ্ট্যগুলো পাবো। এখন গ্রামীণ জনবসতি গড়ে ওঠার কারণ, গ্রামীণ জনবসতি দেখো এই গড়ে ওঠার কারণগুলো প্রথমে আমরা আলোচনা করেছিলাম, সুতরাং এগুলো আর আলোচনা করব না, আমি লিখে দিচ্ছি শুধু ওঠার কারণ, কারণ এগুলো পরীক্ষাতে আসে। কারণ দুটো ভাগে ভাগ করতে পারি, একটা প্রাকৃতিক, একটা অর্থনৈতিক। প্রাকৃতিক কারণের মধ্যে কি কি পড়বে? প্রাকৃতিক কারণের মধ্যে কি কি পড়বে? যেমন ভূপ্রকৃতি, ভূপ্রকৃতির কথা আমি আগেই বলেছিলাম, ভূপ্রকৃতি বলেছিলাম, জলবায়ু বলেছিলাম, ঠিক আছে, জলবায়ু বলেছিলাম। 3 নাম্বার হচ্ছে মৃত্তিকার কথা বলেছিলাম, উর্বর না অনুর্বর। 4 নাম্বার জল কোথায় পাওয়া যাচ্ছে, জলের যোগান আছে কি না, ঠিক আছে, জলের যোগান আছে কি না। 5 নাম্বার হচ্ছে শুষ্ক জমি, শুষ্ক জমিটা বলা হয়নি, শুষ্ক জমিতে যেখানে শুষ্ক জমি থাকে সেখানে ছিটে মানে তোমার বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে, কারণ সেগুলো উর্বর নয়। তারপর হচ্ছে ভৌমজল যেখানে থাকবে সেখানে জলের যে প্রয়োজনীয়তা বা চাষবাস সেখানে বেশি হবে। সাথে সূর্যরশ্মির পতন কোণের কথা আমি বলেছিলাম, এগুলো সব কিন্তু মনে রাখবে, সূর্যরশ্মির পতন কোণ এর সবই পড়ে কিন্তু, পতন কোণ। এবং লাস্ট হচ্ছে উদ্ভিদের অবস্থানের কথাও আমি কিন্তু আগে আলোচনা করেছিলাম, প্রথমটা একবার দেখে নেবে, প্রথমটা অবস্থান। এগুলো প্রাকৃতিক গেল। এখন প্রাকৃতিক গেল, এরপরে আছে অর্থনৈতিক, অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে প্রথমেই কি আছে? যোগাযোগ। দেখো যেখানে যোগাযোগ ব্যবস্থা থাকবে সেখানে কিন্তু সেটেলমেন্ট গড়ে উঠবে, যোগাযোগ ছাড়া উঠে পারে না। সামাজিক প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান থাকবে, হসপিটাল থাকবে, তারপর হচ্ছে গিয়ে তোমার স্কুল কলেজ থাকবে, সামাজিক প্রতিষ্ঠান। আত্মরক্ষার জন্য হতে পারে, আত্মরক্ষার কথা বা ডিফেন্সের কথাও আমি কিন্তু বলেছি, আত্মরক্ষা হতে পারে। রাজনৈতিক কারণও আমি বলেছি, রাজনৈতিক কারণ, ঠিক আছে। এছাড়া স্বাস্থ্য, ধর্মক্ষেত্র, এই সমস্ত জায়গায় গ্রামীণ জনবসতি গড়ে উঠতে পারে, বুঝেছে? এইবারে দেখো এগুলো আমরা আগেই আলোচনা করেছি, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, জলের যোগান, ঠিক আছে, এগুলো আমি আর দ্বিতীয়বার আলোচনা করে সময়টা নষ্ট করছি না। এখন আমরা সরাসরি চলে আসবো গ্রামীণ বসতির প্রকারভেদ, মানে টাইপস অফ রুরাল সেটেলমেন্ট। তাহলে টাইপস অফ রুরাল সেটেলমেন্ট, এবার দেখো এই টাইপগুলো গড়ে ওঠার পিছনেও বিভিন্ন আবার কারণ আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাহলে টাইপস অফ রুরাল সেটেলমেন্ট, আচ্ছা, মূলত এটা গ্রামীণ বসতির প্রকারভেদ, বাংলাতে বলা হয় গ্রামীণ বসতির প্রকারভেদ হয়েছে। মূলত একে 3টে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কম্প্যাক্ট বা এটাকে বলা হয় সংঘবদ্ধ। এবারে কেন সংঘবদ্ধ হচ্ছে আমরা সেটাও আলোচনা করব। সংঘবদ্ধ বা কম্প্যাক্ট বা নিউক্লিয়েটেডও বলা হয়, এটাকে কি বলা হয়? নিউক্লিয়েটেডও বলা হয়। 2 নাম্বার বলা হচ্ছে বিক্ষিপ্ত বা ডিসপার্স। 3 নাম্বার কি? দণ্ডাকৃতি বা লিনিয়ার সেটেলমেন্ট। এখন প্রথমে আমরা আলোচনা করব সংঘবদ্ধ বা কম্প্যাক্ট বা সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বলা হয়, বা গোষ্ঠীবদ্ধ, যেখানে মানুষের সব ফেভারেবল কন্ডিশনগুলো, মানে মানুষ সৃষ্টির নয়, বসতি গড়ার
ফেভারেবল কন্ডিশনগুলো যেখানে অনুকূল থাকবে সেই সমস্ত জায়গাতে এই ধরনের সেটেলমেন্ট বা এই ধরনের গ্রামীণ সেটেলমেন্ট গড়ে উঠবে। এবারে কারণ আমরা হিসেবে আমি কি বলতে পারি, ভূপ্রকৃতি। দেখো কোথায় কম্প্যাক্ট গড়ে উঠবে না, সমভূমি অঞ্চল। সমভূমি অঞ্চলে ভূপ্রকৃতি যদি আমরা দেখি তাহলে ব্র্যাকেটে লিখব সমভূমি অঞ্চল। তাহলে সমভূমি অঞ্চলে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? ভূপ্রকৃতির দিক দিয়ে সমভূমিতে কম্প্যাক্ট সেটেলমেন্ট গড়ে ওঠে, কারণ সমান থাকে, বসত বাড়ি নির্মাণ করা খুবই সহজ, রাস্তাঘাট নির্মাণ করা খুবই সহজ হয়েছে। সমতল ভূমিতে কৃষিকাজের সুবিধা বেশি হয়, ঠিক আছে। তাই জন্যে সমভূমি অঞ্চলগুলোতে, যেমন গাঙ্গেয় সমভূমি অঞ্চল, ঠিক আছে, এই সমস্ত গাঙ্গেয় সমভূমি, এই সমস্ত জায়গাতে সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ সেটেলমেন্ট বা বসতি দেখা যায়। তাহলে এটা গেল ভূপ্রকৃতি। 2 নম্বর দেখো মৃত্তিকা। এখন এই সমস্ত জায়গার যে মৃত্তিকাগুলো আছে সেই মৃত্তিকা হচ্ছে উর্বর। এখন উর্বর বলে কি, যেন চাষবাস বেশি হয়, সুতরাং চাষবাস বেশি হয় তার মানে উৎপাদনশীলতা বেশি থাকার জন্যে তোমার সেখানে মানুষের জনসংখ্যার পরিমাণও সেখানে বেশি হয় বা মানুষ বেশি করে সেখানে বসতি স্থাপন করে। যেমন গাঙ্গেয় সমভূমি অঞ্চল উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গাঙ্গেয় সমভূমি অঞ্চল, এটা মৃত্তিকা গেল। সেই রকমভাবে জলবায়ু, এগুলো সব প্রাকৃতিক কারণ। জলবায়ুকে যেখানে মনোরম জলবায়ু থাকবে সেই সমস্ত অঞ্চলে কিন্তু কম্প্যাক্ট বা গোষ্ঠীবদ্ধ জনবসতি দেখা যাবে। জলের উৎস যেখানে থাকবে, ঠিক আছে, জলের যেখানে প্রাপ্যতা থাকবে, জলকে ঘিরে যেখানে মানুষ বেঁচে থাকবে, চাষবাস করবে, সেই সমস্ত অঞ্চলে যেখানে জলের সুবিধা আছে সেই সমস্ত অঞ্চলে কম্প্যাক্ট বা গোষ্ঠীবদ্ধ সেটেলমেন্ট গড়ে উঠতে পারে। এখন এগুলো গেল প্রাকৃতিক কারণ। এখন অর্থনৈতিক কারণ কি কি আছে? অর্থনৈতিক যদি আমরা কারণ দেখি, অর্থনৈতিক কারণ গোষ্ঠীবদ্ধ সেটেলমেন্টের অর্থনৈতিক কারণ হচ্ছে কুটির শিল্প যদি থাকে, কুটির শিল্প যদি গ্রামীণ এরিয়ায় কুটির শিল্প থাকে এবং কোনো বিক্রয় কেন্দ্র থাকে, কোনো একটা গ্রাম থেকে বিক্রয় হচ্ছে, বিক্রয় কেন্দ্র থাকে, তাহলে তাকে কেন্দ্র করে গোষ্ঠীবদ্ধ জনবসতি দেখা যায়। এটা হচ্ছে অর্থনৈতিক কারণ। তাহলে এটা প্রাকৃতিক কারণ, এটা অর্থনৈতিক কারণ। 3 নম্বর আছে সামাজিক কারণ। সামাজিক কারণ, সামাজিক কারণ কি? মানুষ নিরাপত্তায় ভোগে, নিরাপত্তা, ঠিক আছে, নিরাপত্তার কারণে মানে আগে পূর্বে অনেক হচ্ছে কি দস্যুদের হানাত ছিল, দাঙ্গা হাঙ্গামা ঘটতো, বন্য জন্তুরা আক্রমণ করত, সেই জন্য আত্মরক্ষার জন্য কি করতো, মানুষ কাছাকাছি বসবাস করে থাকতো যাতে একজনকার অসুবিধা হলে আরেকজন বেরোতে পারে, তাই তো। বিভিন্ন জন্তু জানোয়ার বা দস্যুদের হাত থেকে বা দাঙ্গা হাঙ্গামার থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মরক্ষার তাগিদে মানুষ একসাথে গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত। তাহলে নিরাপত্তা, সামাজিক কারণের মধ্যে কি থাকছে? নিরাপত্তা। 2 কি থাকছে? শিক্ষা কেন্দ্র। গ্রামীণ এরিয়ায় কোনো শিক্ষা কেন্দ্র যদি তৈরি হয়, ঠিক আছে, বিদ্যালয় যদি তৈরি হয়, তাহলে সেই বিদ্যালয় বা শিক্ষা কেন্দ্রকে অবলম্বন করে কিন্তু তোমার হচ্ছে গিয়ে কম্প্যাক্ট বা গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে, কম্প্যাক্ট বা গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। হয়েছে, শিক্ষা কেন্দ্র গেল। তারপরে হচ্ছে কি তোমার ধর্ম এবং কুসংস্কার। শীতের ধর্ম এবং কুসংস্কার, ধর্মটা বলছে, কুসংস্কার আমি নাই গেলাম। ধর্ম বিভিন্ন হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ধর্মের কারণে মানুষ বসতি গড়ে ওঠে, কোনো স্থানকে পবিত্র স্থান মনে করে, ঠিক আছে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে পবিত্র স্থানকে কেন্দ্র করে অনেক সময় কম্প্যাক্ট বা গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। তাহলে আমরা 3টে কারণ দেখলাম, একটা প্রাকৃতিক কারণ দেখলাম, একটা প্রাকৃতিক দেখলাম, ঠিক আছে, একটা প্রাকৃতিক, ঠিক আছে, একটা প্রাকৃতিক, একটি অর্থনৈতিক এবং সামাজিক। এই সমস্ত কারণগুলির জন্য কোনো একটি অঞ্চলে সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ গ্রামীণ জনবসতি গড়ে ওঠে। এখন এই কম্প্যাক্ট বা গোষ্ঠীবদ্ধ সেটেলমেন্টের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি, যদি আমরা ক্যারেক্টারিস্টিকের কথা বলি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি এদের মধ্যে যে স্পেস, বাড়িগুলোর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব কম থাকবে, মানে 2টি বাড়ির মধ্যে দূরত্ব কম থাকবে, ঠিক আছে। এই বসতিকে ছোট গ্রামও হতে পারে, গ্রাম বা বড় গ্রামও হতে পারে।
এই বসতি এই পরবর্তীতে পৌর বসতিতে পরিণত হতে পারে, পৌর বসতিতে পরিণত হতে পারে। অন্যান্য যে সমস্ত গ্রামীণ সেটেলমেন্টগুলো আছে তার তুলনায় এ উন্নত, মানে অন্যান্য গ্রামীণ বসতির তুলনায় এটি উন্নত। ঠিক আছে, 5 নম্বরে আমরা বলতে পারি যে একাধিক রাস্তার মিলিত স্থানে এই ধরনের বসতি দেখা যায়। এতক্ষণে হলো আমার কম্প্যাক্ট বা সংঘবদ্ধ যে বসতি সেই বসতি। পরে আমরা আসব সেটা হচ্ছে বিক্ষিপ্ত বা ডিসপার্স যেটা। তাহলে বিক্ষিপ্ত বা ডিসপার্স আমরা আসি। কি আছে? বিক্ষিপ্ত। দ্বিতীয় আছে বিক্ষিপ্ত বসতি। না, বিক্ষিপ্ত জনবসতি কোথায় গড়ে উঠবে? বিক্ষিপ্ত জনবসতি মানে গ্রামীণ জনবসতি যেগুলো পাহাড়ি অঞ্চল, প্রথমে আমরা বলবো যে পাহাড়ি অঞ্চল, শুষ্ক অঞ্চল, মালভূমি অঞ্চল, অরণ্য, তৃণক্ষেত্র, এই সমস্ত জায়গাগুলো যেখানে প্রতিকূল জলবায়ু সেখানে এই ধরনের জনবসতি গড়ে উঠবে। তাহলে এই ধরনের জনবসতির প্রথমেই কিছু কারণ থাকবে কেন গড়ে উঠছে। ঠিক আছে, প্রথমেই আগেরটির মতো এটিরও কিছু প্রাকৃতিক কারণ থাকবে। প্রাকৃতিক কারণ কি কি? আবার সেম, ভূপ্রকৃতি বলতে তাহলে কোথায় গড়ে উঠছে? ভূপ্রকৃতি হচ্ছে কি বন্ধুর ভূমিভাগ, ভূমির ঢাল যেখানে আছে, ঠিক আছে, মৃত্তিকা যেখানে অনুর্বর, সেখানে এই ধরনের বিক্ষিপ্ত জনবসতি দেখা যাচ্ছে। এটা 1 নম্বর গেল প্রাকৃতিক কারণের মধ্যে। 2 নম্বর জলবায়ুর পয়েন্টে আমরা প্রথমে আসব যে যেখানে রুক্ষ শুষ্ক জলবায়ু, যেখানে চাষবাস হয় না, সেইখানে এই ধরনের জনবসতি গড়ে ওঠে বিক্ষিপ্ত শ্রেণী, তাই তো। বন্যা, ঠিক আছে, 3 নম্বর হচ্ছে বন্যা। যেখানে বন্যা হয় সেই সমস্ত জায়গায় বন্যা থেকে বাঁচার জন্য বিভিন্ন উঁচু অংশে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। যেমন এখানে যদি বলা হয় গঙ্গা নদীর প্লাবন ভূমিতে কোন ধরনের বসতি লক্ষ্য করা যায়, এটা মনে পড়ে, গঙ্গা নদীর প্লাবন ভূমিতে এই ধরনের বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। বুঝেছে? এগুলো গেল প্রাকৃতিক কারণ। 2 নম্বর আছে সাংস্কৃতিক কারণ, এটা 1 নম্বর। 2 নম্বর আছে সাংস্কৃতিক কারণ, যে সমস্ত কারণগুলির জন্য সাংস্কৃতিক কারণ। 1 নম্বর আছে শান্তি নিরাপত্তা। অনেক সময় কেউ শান্তি চায়, মানসিক শান্তি চায়, সেই মানসিক শান্তির জন্য একাই গিয়ে বসবাস করতে থাকে। ঠিক আছে, আবার কেউ নিরাপত্তা মানে গ্রামীণ এরিয়া বা গ্রামের লোকের থেকে নিরাপত্তা পেতে চায়। ঠিক আছে, মানে হচ্ছে কি আমি অন্য জায়গায় থাকবো, আমি ভালো থাকবো, এই যে এটার জন্যও কিন্তু অনেক সময় বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। আবার জাতিগত একটা ব্যাপার থাকে, বিভিন্ন ট্রাইবাল জাতিসমূহ জাতিগত রীতিনীতি, বিভিন্ন রীতিনীতি থাকে। তারা কি হয়, জাতিগত যে সমস্ত ট্রাইবাল যে সমস্ত মানুষরা আছে, নিম্নবর্গের যে সমস্ত মানুষ, আমরা নিম্নবর্গ বলাটা ভুল হবে, যে সমস্ত উপজাতি মানুষজন আছেন, সেই সমস্ত উপজাতি মানুষজন বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বসবাস করে বিক্ষিপ্তভাবে
বসবাস করে। তাহলে এগুলো গেল হচ্ছে গড়ে ওঠার কারণ। এখন বিক্ষিপ্ত জনবসতির কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য মনে রাখবে? এখানে মনে রাখবে যে বাড়িগুলোর দূরত্ব, ঠিক আছে। বৈশিষ্ট্য যদি আমরা বলি, বিক্ষিপ্ত জনবসতির যদি আমরা বৈশিষ্ট্য বলি, তাহলে বৈশিষ্ট্য প্রথমে যদি আমরা বলি যে প্রথমেই মনে রাখবে যে বাড়িগুলির মধ্যেকার দূরত্ব বেশি হয়। দূরত্ব বেশি হয়, হয়েছে। 2 নম্বর কি না, সাধারণত বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলে এই ধরনের জনবসতি দেখা যায়। পরের পয়েন্ট বলবে বসতিগুলি অনুন্নত ধরনের। বসতিগুলি পরিষ্কার হয়, জায়গা অনেক ফাঁকা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। হয়েছে, এগুলো হচ্ছে মেন, হয়েছে। যেমন দক্ষিণ ভারতে, ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে, ঠিক আছে, এই ধরনের বসতি দেখা যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি তোমার রৈখিক বা দণ্ডাকৃতি বসতি, ঠিক আছে। কি আছে তিনে ছিল রৈখিক বা দণ্ডাকৃতি জনবসতি। রৈখিক বা দণ্ডাকৃতি জনবসতি বলতে আমরা সেই সমস্ত জনবসতিকে বুঝি যে সমস্ত জনবসতি নদীর ধারে, পয়েন্টগুলো দেখো কোথায়, নদীর ধারে, ঠিক আছে, সমুদ্র উপকূল বরাবর, হয়েছে। তারপরে দেখো গ্রামের সরু সীমানা বরাবর, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, কোথায় গড়ে ওঠে এরকম দিয়ে দেবে, সীমানা বরাবর, ঠিক আছে, বা রেল লাইনের ধারে, ধরে জনবসতি গড়ে ওঠে। ঠিক আছে। এখন এই যে রৈখিক বা দণ্ডাকৃতি মানে সরল রেখার নেই, এই ধরনের গেছে, এই ধরনের চারিদিকে জনবসতি এইভাবে গড়ে উঠেছে, ঠিক আছে। দুই সাইডে এইভাবে রাস্তা গেছে, দুই সাইডে এইভাবে রেল লাইন গেছে, গড়ে উঠেছে। এখন এই যে জনবসতি গড়ে ওঠার কারণ কি, ঠিক আছে, এই ধরনের জনবসতি গড়ে ওঠার কারণ কি? তাহলে কারণ হিসাবে আমরা বলতে পারি যে প্রাকৃতিক কিছু কারণ থাকবে। অবশ্যই প্রাকৃতিক কারণগুলোর মধ্যে যে প্রথম যে কারণটি থাকবে সেটি হচ্ছে গিয়ে যে রেলপথ বা বড় বড় সড়ক পথের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি উঁচু থাকে, সেই উঁচু স্থানগুলি বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সারিবদ্ধভাবে গড়ে ওঠে, বা সমুদ্র উপকূল বা নদীর পাড়ে বন্যার কবল থেকে বাঁচার জন্য রৈখিক বসতি গড়ে ওঠে। প্রাকৃতিক প্রধান কারণ মনে রাখবে, বন্যার হাত থেকে বাঁচার জন্য এই ধরনের জনবসতি গড়ে ওঠে, হচ্ছে প্রধান কারণ প্রাকৃতিক কারণ, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে সামাজিক কারণ। সামাজিক কি কারণে গড়ে উঠতে পারে? সামাজিক কারণ না, এই ধরনের জনবসতি ব্যবসা বাণিজ্যের পক্ষে সুবিধাজনক, ব্যবসা বাণিজ্যের পক্ষে সুবিধাজনক,
ঠিক আছে। আবার ধরো খাল বা নদীর ধারে যদি করে, খাল বা নদীর ধারে যদি করে তাহলে মৎস্য শিকার সুবিধাজনক। যাতায়াতের পক্ষে যদি রেল লাইনের ধারে হয়, রাস্তার ধারে হয়, তাহলে কি যাতায়াতের একটা সুবিধা হবে, তাহলে যাতায়াতের সুবিধা পাওয়া যায়, সুবিধা পাওয়া যায় হয়েছে। তাহলে এগুলো আমরা এতক্ষণ পড়লাম যে টাইপস অফ রুরাল সেটেলমেন্ট। এরপর আমরা পড়ব প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্ট। প্যাটার্নস মানে হচ্ছে কি আমাদের গ্রামীণ যে সেটেলমেন্টগুলো আছে সেগুলো কোনো কি নকশা তৈরি করছে বা কোনো কি তোমার হচ্ছে কি বৈচিত্র্য তৈরি করছে, ঠিক আছে। তাহলে সেই সমস্ত যখন কোনো টাইপস বা নকশা সৃষ্টি করছে সেগুলোকে আমরা বলছি গ্রামীণ বসতির ধরন বা বিন্যাস, প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট বলা হয়। তাহলে দেখতে গ্রামীণ সেটেলমেন্টগুলো একে অপরের সাথে মিলিত হয়ে বিভিন্ন রকম দেখতে তারা সৃষ্টি করে আর কি দেখার। যেমন ধরো, তাহলে আমরা পরের ইতে চলে যাব, সেটা হচ্ছে গিয়ে গ্রামীণ বসতির ধরন বা বিন্যাস, যেটিকে বলা হয় প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্ট ভারতের রেসপেক্টিভে, ঠিক আছে। তাহলে বিভিন্ন ধরনের প্যাটার্ন সৃষ্টি করে, কেউ আয়তাকার সৃষ্টি করছে, কেউ রেক্টাঙ্গেল সৃষ্টি করছে, ঠিক আছে। আবার কেউ ধরো গোলাকার সৃষ্টি করছে, ঠিক আছে। কেউ দাবার ছকের ন্যায় সৃষ্টি করছে, কেউ টি টাইপ, কেউ ওয়াই টাইপ, কেউ এল টাইপ, ঠিক আছে। কেউ হেরিং মাছের কাটার ন্যায় সৃষ্টি করছে, ঠিক আছে। কেউ ত্রিভুজ আকৃতির সৃষ্টি করছে, কেউ হচ্ছে গিয়ে তারক আকৃতির তোমার হচ্ছে গিয়ে সৃষ্টি করছে। তাহলে গ্রামীণ বসতির যদি ধরন আমরা দেখি তাহলে হচ্ছে কি আমরা পাবো কি আয়তকার। দেখো আমি এগুলো এক লাইন করে বলছি। আয়তকার কি, যখন গ্রামীণ জনবসতিগুলো আকৃতিটা আয়তকার হবে, তার মানে এরা ভারতের মতো যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশে কৃষিকে কেন্দ্র করে, মানে ঠিক আছে, নদী উপত্যকার সাইডে বা কৃষি জমিগুলোকে কেন্দ্র করে, ঠিক আছে, জনবসতি গড়ে উঠছে, তখন সেগুলো হচ্ছে কি আয়তকার, ঠিক আছে। মনে রাখবে আয়তকার হচ্ছে কি মূলত কৃষি জমিগুলির কারণে আয়তাকার অনেক রকমের প্যাটার্ন আছে, জনবসতি গড়ে ওঠে, এগুলো গড়ে ওঠে, পরীক্ষাতে আসে কিন্তু, ঠিক আছে। কোথায় দেখা যায় না গাঙ্গেয় উপত্যকা, দু নম্বর কি আছে, দু নম্বর বর্গাকার, যেমন আয়তাকার হয় সেরকম বর্গাকার হয়, ঠিক আছে। মনে রাখবে এই ধরনের যে বিন্যাসগুলো সেগুলো কি, সেগুলো হচ্ছে কি যেখানে পায়ে চলার পথ আছে বা বড় রাস্তা যখন পরস্পরকে যখন আড়াআড়িভাবে ছেদ করে তখন কিন্তু এই ধরনের বসতি গড়ে ওঠে। যেমন ধরো এইভাবে মেন রাস্তা গেছে, এই দিক থেকে একটি পায়ে চলার রাস্তা এসে মিশেছে, এই দিক থেকে একটি পায়ে চলার রাস্তা এসে এইভাবে মিশেছে, ঠিক আছে। এবারে এর সাইডে সাইডে যে জনবসতিগুলো গড়ে উঠবে, এই সাইডে সাইডে যে জনবসতিগুলো গড়ে উঠবে, ঠিক আছে, সেগুলো ঠিক বর্গাকার আকৃতি হবে, ঠিক এগুলো বর্গাকার আকৃতি হবে, এগুলো ঠিক বর্গাকার আকৃতির হবে, এখানে হবে বর্গাকার আকৃতি। তার মানে মেন রাস্তার সাথে যখন পায়ে চলা রাস্তা এসে মিলিত হয় তখন যে ধরনের বসতি গড়ে ওঠে তখন সেগুলো হয় বর্গাকার বসতি, ঠিক আছে। বর্গক্ষেত্রের মতো হয়, এই জন্য এগুলোকে বর্গাকার বসতি বলা হয়, ঠিক আছে। মনে রাখবে এই ধরনের যে বসতিগুলো আছে এই বসতি
ঠিক আছে, বসতিগুলি যেখানে জাতপাতের প্রকোপ বেশি আছে, জাতপাতের প্রকোপ যেখানে বেশি, সেখানে এই ধরনের অনেক বসতি দেখা যায়। সবগুলো আলোচনা করছি না, মেনগুলো আলোচনা করছি এবারে। হয়েছে। এরপরে দেখো, যেমন আগেরটা আমরা পড়লাম একটা টাইপসে পড়লাম দণ্ডাকৃতি, এখানে রৈখিক একটা হয়, ঠিক আছে। লিনিয়ার বা দণ্ডাকৃতিও এখানে হয়, দণ্ডাকৃতি প্যাটার্নেরও হয়, ঠিক আছে। এখানে কি হবে, এখানে হবে যে একটি রাস্তা বা একাধিক রাস্তা বা রেলপথ বা সড়ক পথ, ঠিক আছে, নদীর ধারে দেখা যায়। দণ্ডাকৃতির আলোচনা করার কোনো ব্যাপার নেই, হবে রেলপথ বা সড়ক পথ আছে চারদিকে, যেগুলো বসতিগুলো সৃষ্টি হবে তখন সেগুলো কী হবে, সেগুলো দণ্ডাকৃতি বা লিনিয়ার হবে, ঠিক আছে। সেগুলোকে লিনিয়ার আমরা জনবসতি বলবো, সেগুলোকে লিনিয়ার বলবো। যেমন ভারতের মনে রাখবে দণ্ডাকৃতি গুজরাট, রাজস্থান, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি অঞ্চলে দেখা যায়। 4 নম্বরে আছে দাবার ছকের আকৃতি, গ্রিড, যেটাকে বলা হয় চেস বোর্ড প্যাটার্ন, ঠিক আছে, বা গ্রিড প্যাটার্নও বলা হয়। দাবার ছকের আকৃতি, দাবার ছক কীরকম হয়, ছকের আকৃতি, ঠিক আছে। চেস বোর্ড, এটা পরীক্ষাতে আসে, চেস বোর্ড, CHES, চেস বোর্ড প্যাটার্ন, চেস বোর্ড প্যাটার্ন। তাহলে দাবার ছকের আকৃতি কখন হবে, মনে রাখবে বসতি বৃহৎ আকার যদি বর্গাকার যদি গ্রাম থাকে, সেই গ্রামীণ রাস্তাগুলোই মাঝে যদি ছোট ছোট আবার গলিগুলি রাস্তা থাকে এবং সেই রাস্তাগুলি যদি সমকোণে ছেদ করে, তার মানে রাস্তাগুলি প্রধান রাস্তা গলি রাস্তা একে অপরকে যদি সমকোণে ছেদ করে, তাহলে যে ধরনের বসতির সৃষ্টি হয় সেই ধরনের বসতিগুলিকে বলা হয় দাবার ছক আকৃতি। যদি আমরা ছবি আঁকি তাহলে কীরকম হবে, ছবি যদি আঁকি তাহলে ধরো এইভাবে মেন রাস্তা গেছে, ঠিক আছে। এবার প্রত্যেকটাতে এইভাবে গলি রাস্তা আছে, ছোট ছোট গলি রাস্তা আছে, এইভাবে ছোট ছোট গলি রাস্তা আছে, ছোট ছোট গলি রাস্তা আছে, ঠিক আছে, ছোট ছোট এইভাবে গলি রাস্তা আছে। আমি একটু দেখাচ্ছি, ছোট ছোট গলি রাস্তা আছে। আচ্ছা, এখন এই যে অঞ্চলগুলোতে, এই যে পাশাপাশি যেগুলোতে এই যে ছোট ছোট যে সৃষ্টি হবে, এগুলোকেই বলা হয় দাবার ছকের ন্যায়। দাবার ছক যেরকম হয় সেরকম দাবার ছকের ন্যায় দেখতে লাগবে, তখন সেগুলোকে গ্রিড বলা হয়। সমকোণে ছেদ করবে, ঠিক আছে, সমকোণে ছেদ করবে এইভাবে, ঠিক আছে, সমকোণে এইভাবে ছেদ করবে, মানে রাস্তাগুলো সমকোণে ছেদ করবে, চেস বোর্ডের মতো হবে আর কি। চেস বোর্ড কীরকম হয়, চেস বোর্ড দাবার ছকগুলো কীরকম হয়, এইভাবে হয় না দাবার, ঠিক এইভাবে দেখতে লাগবে, ঠিক আছে, এগুলোকে চেস বোর্ড প্যাটার্ন বলা হয়, ঠিক আছে। দুই দিকেই থাকবে, এদিকে থাকবে, এদিকে থাকবে, এদিকেও থাকবে, একসাথে অ্যাটাচ থাকবে, ঠিক আছে। আমি এখানে একসাথে অ্যাটাচ করি, অ্যাটাচ থাকবে, তখন এটাকে বলা হয় দাবার ছকের আকৃতির ন্যায় বিন্যাস। 5 নম্বর কি হতে পারে, 5 নম্বর হতে পারে বৃত্তাকার। বৃত্তাকার কী হবে, যদি পাহাড়ের ঢিপি থাকে, সেই পাহাড়ের ঢিপির চারিপাশে গোল করে গড়ে উঠবে, এরকম ঢিপি আছে, পাহাড়ের ঢিপি আছে, সুতরাং এর চারিপাশে এইভাবে বৃত্তাকার জনবসতি গড়ে উঠবে। পাহাড়ের যদি ঢিপি থাকে, ঠিক আছে, যদি হ্রদ থাকে, ঠিক আছে, হ্রদের চারিপাশে গড়ে উঠবে, ঠিক আছে, জলাশয় থাকে, ঠিক আছে, বাগিচা থাকে, চা বাগিচা হোক, অন্য কিছু বাগিচা হোক, তখন চারিপাশে এই ধরনের বসতি গড়ে ওঠে। বা যদি কোনো দুর্গ থাকে, ঠিক আছে, দুর্গ, এইরকম দুর্গ আছে বা ক্যাসেলস আছে, সেই দুর্গের চারিপাশে যে জনবসতি গড়ে ওঠে, প্রাচীনকালে এগুলো গড়ে উঠতো নিরাপত্তার জন্যই হবে, ঠিক আছে, এইভাবে গড়ে উঠতো, ঠিক আছে। রাজার যে প্রধান দুর্গ তাকে কেন্দ্র করে এইভাবে চারিদিকে গোলাকার আকৃতির বৃত্তাকার বসতি গড়ে উঠলো বা গড়ে উঠতো আর কি, হয়েছে। এবারে দেখো তোমার হচ্ছে গিয়ে ত্রিভুজ আকৃতির হয়, ত্রিভুজ আকৃতির ধরন, এটা পরীক্ষাতে আসে, ত্রিভুজ আকৃতির ধরন, ত্রিভুজ আকৃতির ধরন। ত্রিভুজ আকৃতির মানে দুটো নদীর যে মিলন স্থল হবে,
দুটো নদী, ধরো এদিক থেকে একটা নদী এসছে এবং এই দিক থেকে একটা নদী এসছে, ঠিক আছে, এদিক থেকে একটা নদী এসে মিলেতে এইভাবে চলে গেছে। তাহলে দুটি নদীর এই যে মাঝখানে যে জনবসতিটি গড়ে উঠবে, এই যে জায়গাটি আছে ত্রিভুজের মতো আকৃতির, ঠিক আছে, এই নদী গেছে এদিক থেকে নদী গেছে, এটাকে দোয়াব বলা হয়। দুটি নদীর মাঝখানের অংশকে কী বলে? দোয়াব বলা হয়। এখানে যে সেটেলমেন্টটা গড়ে উঠবে সেটা হচ্ছে কি ত্রিভুজ আকৃতির সেটেলমেন্ট। কি হচ্ছে? ত্রিভুজ আকৃতির, ত্রিভুজের মতো দেখতে লাগছে, এটা ত্রিভুজের মতো দেখতে লাগছে না? এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হয় ত্রিভুজ আকৃতির ধরন। 7 নাম্বার হবে তারার আকৃতি, স্টার টাইপ, তারকা, এটাকে তারকা বলা হয়, তারকাকৃতি। তারকাকৃতি কখন হবে? তারকাকৃতি হচ্ছে গিয়ে যখন চারিদিক থেকে বিভিন্ন রাস্তা এসে মিশবে কোনো একটি জায়গাতে, ঠিক আছে, কোনো একটি জায়গাতে এসে মিশবে, তারকাকৃতি বসতি কী হবে? যখন চারিদিক থেকে রাস্তা এসে কোনো একটি জায়গাতে মিশবে, ধরো এদিক থেকে রাস্তা এসেছে, এইভাবে রাস্তা মিশেছে, এখানে রাস্তা মিশেছে, ঠিক এদিক থেকে রাস্তা এসেছে, এখানে গোলাকার আছে, ট্রাফিক আছে ধরো এখানে, ঠিক আছে, আবার এদিক থেকে মিশেছে, আবার এদিক থেকে এসে মিশেছে, ঠিক আছে, তাহলে এগুলো সব রাস্তা, এদিক থেকে এসে মিশেছে, ঠিক আছে, আবার এই দিক থেকে এসে মিশেছে। এই যে এইভাবে যে তোমার প্যাটার্নটা সৃষ্টি হবে, এইগুলোর মাঝে মাঝে যে সেটেলমেন্টগুলো গড়ে উঠবে, তখন সেগুলো হবে তারকা আকৃতির সেটেলমেন্ট। কী হবে? সেগুলো স্টার বা তারার মতো হবে বলে সেটাকে তারকাকৃতির সেটেলমেন্ট বলা হচ্ছে। এই রাস্তা সাইডে সাইডে হবে, ঠিক আছে, এগুলো যে রাস্তা সেই সাইডে সাইডে হবে, তখন কিন্তু এই ধরনের স্টার শেপ তোমার দেখতে লাগবে। এটাকে বলা হচ্ছে তারকাকৃতি যে তোমার প্যাটার্ন, সেই প্যাটার্ন। এরপরে হয় কি? এরপরে হয় ধরো টি ধরনের হয়, 7 নম্বর 8 নম্বর টি ধরনের হয়। টি ধরনের জনবসতি, গ্রামীণ জনবসতি। টি ধরনের কখন হবে? যখন একটি রাস্তা আরেকটি রাস্তার সাথে টি আকৃতিতে মিলিত হবে, তখন সেটা টি আকৃতির হবে, ঠিক আছে। এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, ধরো এই দিক দিয়ে একটি ছোটো রাস্তা চলে গেছে, এই দিক থেকে একটি রাস্তা এসে মিশেছে, ঠিক আছে, তখন কি হবে? তখন টি টাইপের দেখতে লাগবে, তখন সেটাকে টি বলা হবে। টি ধরনের জনবসতি, এই সাইডেও থাকবে, এই সাইডেও থাকবে, তখন সেটাকে টি ধরনের জনবসতি বলা হয়। হয়েছে। এরপরে হয় কি? ওয়াই ধরনের, ওয়াই শ্রেণীর। কি হয়? ওয়াই শ্রেণীর হয়, ওয়াই ধরনের হয়, এগুলো একই ধরনের হবে, ওয়াই ধরনের। আবার এল ধরনের হয়, হয়েছে। আবার চৌমাথা হয়, চৌমাথা ধরনের হয়, হয়েছে। এগুলো সব একই রাস্তার মিলনের ফলে সৃষ্টি হয়, ঠিক আছে। ওয়াই আকৃতি কী হবে? এদিক থেকে একটা রাস্তা এসেছে, আবার এদিক থেকে একটা রাস্তা এসে মিশেছে, এদিক থেকে একটা রাস্তা চলে গেছে, তাহলে এখানে যে জনবসতিগুলো গড়ে উঠবে সেটা হচ্ছে ওয়াই আকৃতির হবে, হয়েছে। চৌমাথা কী হবে? চারটে যার মাথা থাকবে, এদিক থেকে একটা রাস্তা চলে গেছে এইদিকে, ঠিক আছে, এদিক থেকে চলে এসছে তোমার হচ্ছে এদিকে, আবার এইদিকে চলে গেছে এইদিকে, আবার এদিকে চলে গেছে, আবার এদিকে চলে গেছে, এইভাবে, ঠিক আছে। তাহলে চারদিক থেকে এসে যখন মিশবে, ঠিক আছে, ছবিটা এটা এইভাবে হলো না। দেখো এই দিক থেকে একটা রাস্তা এসে মিশেছে, এই দিক থেকে একটা মিশেছে, এই দিক থেকে একটা মিশেছে, আবার এই দিক থেকে একটা মিশেছে, তাহলে এর মাঝখানে যে সমস্ত জনবসতিগুলো গড়ে উঠবে সেটা হচ্ছে চৌমাথা শ্রেণীর বসতি, ঠিক আছে। এবারে আরও দুটো হয়, একটা হচ্ছে পাখার ন্যায় বসতি, ঠিক আছে, পাখার ন্যায় ফ্যান প্যাটার্ন, পাখার ন্যায়, পাখার ন্যায় আকৃতি বিশিষ্ট। পাখার ন্যায় আকৃতি বিশিষ্ট হচ্ছে কি তোমার এই ধরনের জনবসতি পার্বত্য অঞ্চলের পাদদেশে কোথায় দেখা যাচ্ছে? দেখো পার্বত্য অঞ্চলের পাদদেশে ও বদ্বীপ অঞ্চলে, এটা পড়ে কিন্তু, বদ্বীপ অঞ্চলে বা পলিগঠিত অঞ্চলে, বলে পলিগঠিত অঞ্চলে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? পলিগঠিত অঞ্চলে গড়ে ওঠে, ঠিক আছে। উদাহরণ হিসেবে মনে রাখবে যে ভারতের কৃষ্ণা
ও কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে দেখা যায়। আছে এটা পাখার ন্যায় আকৃতি বিশিষ্ট জনবসতি। এরপর আরেকটি হয় হেরিং মাছের কাঁটার ন্যায়। হেরিং মাছের কাঁটার ন্যায়। এটা কি? মনে রাখবে এই ধরনের বিন্যাস বিশেষ করে পাহাড়ি অঞ্চলে দেখা যায়। কি হয়? পাহাড়ি অঞ্চলে, মনে রাখবে পাহাড়ি অঞ্চলে যদি একটি রাস্তার সাথে অপর একটি রাস্তা সূক্ষ্মকোণে যদি মিলিত হয়, তাহলে পথগুলিতে যে বসতিগুলো গড়ে উঠবে সেগুলি হেরিং মাছের কাঁটার ন্যায় হবে, হুকের ন্যায় হবে, হুকের ন্যায়। ঠিক আছে, হেরিং মাছের কাঁটার ন্যায় সেগুলোকে বলা হয় প্রধান রাস্তার সাথে ছোট রাস্তাগুলি সূক্ষ্মকোণে মিলিত হলে এই ধরনের জনবসতি গড়ে ওঠে। এই তো এগুলো গেল হচ্ছে গিয়ে যে গ্রামীণ বসতির হচ্ছে গিয়ে তোমার প্যাটার্নগুলো। এইবারে আমরা আরও ভাগ করব, সেটা হচ্ছে গিয়ে কর্মধারার ভিত্তিতে গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ। কি বলছি? কর্মধারার মানে কাজের ভিত্তিতে, কর্মধারার ভিত্তিতে গ্রামীণ বসতির শ্রেণী বিভাগ। তাহলে কর্মধারার ভিত্তিতে গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ। কর্ম মানে কৃষি গ্রাম, প্রথমে কৃষিভিত্তিক গ্রাম, তার মানে যেখানে শুধু কৃষি হয়, কৃষি ভিত্তিক গ্রাম। ঠিক আছে, যেখানে শুধুমাত্র কৃষিকাজ হয়, যেটার উদ্দেশ্য হচ্ছে কি মেন কৃষিকাজ। মৎস্য শিকার ভিত্তিক গ্রাম, মৎস্য শিকার ভিত্তিক গ্রাম, তার মানে যেখানে শুধু কি হয়, যেখানে শুধু মৎস্য চাষ করা হয়, মৎস্য ধরা হয়। যেমন দেখবে আমাদের মেদিনীপুরের কিছু জায়গাগুলোতে যে শুধুমাত্র মাছের চাষ হয় না, বলো না ময়নার মাছ, বলো না ময়না আছে, মেদিনীপুরে একটা জায়গা আছে ময়না। ঠিক আছে, বা হচ্ছে কি পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট যে আছে, জুনপুট যে জায়গা আছে, সেই জায়গা মাছ হচ্ছে কি তাদের প্রধান পেশা হচ্ছে কি মাছ। পূর্ব মেদিনীপুরের বেশিরভাগ জায়গা দেখবে ভেড়িতে তোমার চাষ হচ্ছে, ওই চিংড়ির চাষ হচ্ছে। কিছু কিছু গ্রাম শুধুমাত্র ওইই করছে, সুতরাং এগুলোকে হচ্ছে মৎস্য শিকার ভিত্তিক গ্রাম বলা হয়। হয়েছে। 3 নম্বর আছে পশুপালন ভিত্তিক গ্রাম, যেখানে শুধুমাত্র পশুপালন করা হয়। সেরকম কোথায় করা হয় না, যেগুলো হচ্ছে কি তৃণভূমি অঞ্চল, উত্তর আমেরিকার পেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, ভেল্ড, এই সমস্ত অঞ্চলে যে গ্রামগুলো আছে, সেই সমস্ত গ্রামগুলোতে হচ্ছে কি তোমার পশুপালনের মাধ্যমে করা হয়। যেমন আমাদের হিমালয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে হিমালয়ের উপজাতি যেমন গাদ্দি, হিমাচল প্রদেশের যে উপজাতি আছে কি গাদ্দি, কোথার? হিমাচল প্রদেশের। এটা অনেক সময় আসে হিমাচল প্রদেশের গাদ্দি, এদের প্রধান পেশা হচ্ছে পশুপালন। এদের অর্থনৈতিক উপার্জনই এই পশুর যে পালন, সেই পশুপালন থেকে আসে। 4 হচ্ছে খনিজ গ্রাম, যে সমস্ত গ্রামগুলো খনিজের উপর নির্ভর বা খনিজকে বিক্রি করে তাদের অর্থনৈতিক উপার্জন হয়, সেগুলোকে বলা যায় খনিজ গ্রাম। যেমন উড়িষ্যার বোলানি আছে, উড়িষ্যার বোলানি বলে একটি গ্রাম আছে, বোলানি গ্রাম। ঠিক আছে, খনিজ ভিত্তিক। আবার 5 আছে কাষ্ঠ সংগ্রহ ভিত্তিক গ্রাম। যেমন
এখানে কি বলা হচ্ছে না, অরণ্য থেকে সংগৃহীত কাঠকে কেন্দ্র করে আদিবাসীরা বসতি নির্মাণ করে থাকে। ঠিক আছে, যেমন আমরা সরলবর্গীয় যে সমস্ত অরণ্যের যে অঞ্চলগুলো, যেমন ফিনল্যান্ড, নরওয়ে, সরলবর্গীয় এই সমস্ত অঞ্চল, সরলবর্গীয় বৃক্ষের বনভূমি আছে, ওই সমস্ত অঞ্চলে কাষ্ঠ সংগ্রহ ভিত্তিক গ্রাম আমরা দেখতে পাবো। তারপর আছে পরিষেবা গ্রাম বা সার্ভিস ভিলেজ। তাহলে অনেক গ্রাম, বিশেষত যেমন জেলা, তোমার হচ্ছে থানা সদর, আশেপাশের যে গ্রাম অঞ্চলগুলি যে পরিষেবা কেন্দ্ররূপে পরিণত হয় সেগুলোকে বলা হয় পরিষেবা গ্রাম। পরিষেবা গ্রাম। তারপরে আছে পরিষেবা গ্রাম, মানে অন্যান্য গ্রামকে যারা পরিষেবা দেয়। ঠিক আছে, যেমন যদি বিশ্ববিদ্যালয় থাকে, যদি থানা থাকে, যদি স্বাস্থ্যকেন্দ্র থাকে। ঠিক আছে, তারপরে সাথে কি আছে, সাথে আছে পরিবহন গ্রাম। পরিবহন গ্রাম, পরিবহন গ্রামগুলো কেনগুলো না, পরিবহনের কেন্দ্ররূপ, মানে যেগুলো সংযোগস্থল, যেগুলো নর্মালি যেমন জংশন, ঠিক আছে, সেই সমস্তগুলোকে আমরা বলি পরিবহন গ্রাম। সেরকম সড়ক পথের জংশন থাকে, সেরকম রেলপথের জংশন থাকে, সেরকম খেয়াঘাট মানে তোমার নদীপথের যে বা সমুদ্রপথের সংযোগস্থলে যে সমস্ত গ্রামগুলো থাকে সেগুলোকে আমরা পরিবহন গ্রাম বলে থাকি। ঠিক আছে, এরপরে আটে আবার বাজার ভিত্তিক অনেক ভাগে ভাগ আছে। বাজার ভিত্তিক গ্রাম মানে যেখানে সাপ্তাহিক বাজার বসে, কিছু কিছু জায়গা থাকে না, যেমন সাপ্তাহিক বাজার হতে, বাজারটাই তাদের হচ্ছে কি প্রধান পেশা। ঠিক আছে, সেগুলো হচ্ছে বাজার ভিত্তিক গ্রাম। শিল্পভিত্তিক যদি আমরা গ্রাম করি, শিল্পভিত্তিক, শিল্প মানে হচ্ছে কি, যেমন বস্ত্র বয়ন শিল্প, মৃৎশিল্প, হস্তশিল্প। ঠিক আছে, উদাহরণ হিসাবে আমরা পশ্চিমবঙ্গের উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে কি, যেমন বাঁকুড়ার মৃৎশিল্প। ঠিক আছে, আমাদের বাঁকুড়ার তোমার হচ্ছে গিয়ে বিকনার জায়গাতে যে গ্রামটি আছে সেখানে হচ্ছে কি ওই তোমার হচ্ছে তামার বিভিন্ন জিনিসপত্র বানানো হয়। ঠিক আছে, বা পাঁচমুড়ার হচ্ছে কি যেমন মাটির যে সমস্ত জিনিসপত্র বানানো হয়। ঠিক আছে, বা পশ্চিমবঙ্গের সবংয়ে কি মাদুর শিল্পের জন্য তারা বিখ্যাত। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে শিল্পভিত্তিক গ্রাম। ঠিক আছে, তাহলে এইগুলো গেল হচ্ছে কি আমাদের কর্মধারার ভিত্তিতে তোমার হচ্ছে গিয়ে যে আমাদের গ্রাম আছে সেই গ্রামের শ্রেণী বিভাগ। ঠিক আছে, এইবারে গ্রামীণ ভারতের, দেখো আমি টোটাল এন্টায়ারটাই কিন্তু আলোচনা করছি। ঠিক আছে, গ্রামীণ ভারতের আমাদের যে ভারতে আমাদের যে গ্রামগুলো আছে সেই গ্রামের যে ঘরগুলো থাকবে সেই ঘরগুলোর আকার অনেক সময় বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, মানে আকার মানে সেটা শঙ্কু আকৃতির না সেটা অনুভূমিক। ঠিক আছে, তাহলে আমার এটাও একটা পয়েন্ট এখানে সেটেলমেন্টে। কি লিখবো এখানে, লিখব যে গ্রামীণ ভারতে গৃহের আকার ও শ্রেণীবিভাগ, মানে ঘরগুলো কেমন দেখতে, ছাদটা কেমন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কোথাও মাটির বাড়ির ছাদ কিন্তু সমতল। ঠিক আছে, যেমন হচ্ছে কি আমরা এখানে বলতে পারি অনুভূমিক ছাদযুক্ত বাড়ি, অনুভূমিক ছাদযুক্ত বাড়ি। 2 নম্বরে হতে পারে হচ্ছে কি ঢালু ছাদযুক্ত বাড়ি, ঢালু ছাদযুক্ত বাড়ি। এগুলো কিন্তু মনে রাখবে কোথায় কোথায় আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, ভেবো না আমি আলোচনা করছি রে, শুধু আলোচনা করছি। 3 নম্বর হচ্ছে শঙ্কু আকৃতির ছাদযুক্ত বাড়ি। তাহলে অনুভূমিক ছাদযুক্ত মানে যে সমস্ত বাড়ির এদের, এই দেখো গ্রামীণ ভারতের ভারতে যে সমস্ত রুরাল জনবসতিগুলো থাকবে তারা শুধুমাত্র ওই যে মাটি দিয়ে বাড়ি বানাবে এমনটা তো নয়, তাদের ভিতটা অনেক সময় মাটির হয়, ছাদটা অনেক সময় তোমার হচ্ছে গিয়ে সিমেন্ট দিয়ে তৈরি করে তারা, বা হচ্ছে গিয়ে তোমার পোড়া ইট এসব দিয়ে তৈরি করে, ছাদটা নয়, বা বাকি যে ভিতটা তারা মাটি দিয়ে বানালেও ওপরের যেটা গাঁথুনিটা সেটা হচ্ছে গিয়ে হয় পোড়া ইট বা অন্য কিছু দিয়ে তারা কাজে লাগায়। মনে রাখবে অনুভূমিক ছাদ কোথায় হবে না, যেখানে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 60 সেন্টিমিটারের বেশি, সেই সমস্ত অঞ্চলে অনুভূমিক ছাদযুক্ত বাড়ি দেখা যায়। মনে রাখবে পাঞ্জাব, এটা কিন্তু আসে পাঞ্জাব অ্যান্ড হচ্ছে উত্তরপ্রদেশে বেশিরভাগ বাড়ি হচ্ছে অনুভূমিক ছাদযুক্ত, এবং তার সাথে মনে রাখবে রাজস্থান,
রাজস্থান, এই সমস্ত অঞ্চলে, ঠিক আছে, রাজস্থানের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক কম, তবুও এখানে হচ্ছে গিয়ে অনুভূমিক ছাদযুক্ত বাড়ি দেখা যায়। ঠিক আছে, পরে আছে ঢালু ছাদযুক্ত বাড়ি। মনে রাখবে ভারতের সবথেকে বেশি কোন ধরনের বাড়ি দেখা যায়? ঢালু ছাদযুক্ত বাড়ি। মানে এই ধরনের বাড়ি বেশিরভাগ জায়গাতেই দেখা যায়, দেখবে। ঠিক আছে, বাড়ির ছাদগুলি বাঁশ, কাঠ, তারপর হচ্ছে কি ধরো খড়, বিচুলি, ঠিক আছে, এই সমস্ত দিয়ে বানানো হয়, বা উপরে টিন দেওয়া হয়, বা টালি দেওয়া হয়, বা অ্যাসবেস্টস দেওয়া হয়। দেওয়ালগুলো মাটি, পাথর, বেড়া দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ঢালু ছাদযুক্ত বাড়ি, বেশিরভাগ জায়গাতে ঢালু ছাদযুক্ত বাড়ি দেখা যায়। শঙ্কু আকৃতির বাড়ি, দেখো শঙ্কু আকৃতির বাড়ি হচ্ছে কি সেই তাঁবু যেরকম হয়, আমরা তাঁবু দেখেছি, সেই তাঁবুর মতো এই ধরনের বাড়িগুলো দেখতে হয়। মূলত আদিবাসী শ্রেণীর লোকেরা যারা জঙ্গলে বসবাস করে, আদিবাসী শ্রেণীর লোকেরা বা উপজাতি সম্প্রদায়ের লোকেরা এই ধরনের বাড়ি তৈরি করে। যেমন আমরা ছোটনাগপুর মালভূমি অঞ্চল, যেমন কি ছোটনাগপুর হয়েছে মালভূমি অঞ্চল, উড়িষ্যা, গুজরাট, এই সমস্ত জায়গাতে এই ধরনের বাড়ি দেখা যায়। ঠিক আছে, তাহলে এইগুলো গেল হচ্ছে কি তোমার যে আমাদের এতক্ষণ যে গ্রামীণ সেটেলমেন্ট আমরা পড়লাম, ঠিক আছে, সেই গ্রামীণ সেটেলমেন্ট। এবার আমরা পড়ব আরবান সেটেলমেন্ট। কি বলছে? পৌর বসতি। এতদূর আমরা পড়লাম গ্রামীণ জনবসতি, এইবার আমরা পড়ব আরবান সেটেলমেন্ট। হয়েছে, ভারতের জনগণনা 1971 সালের সংজ্ঞা অনুযায়ী তাহলে আরবান সেটেলমেন্ট বা আরবান বসতি আমরা কাকে বলব? না, কোনো নির্দিষ্ট স্থানের জনসংখ্যা যখন 5,000 জনের বেশি হবে, 5,000 জনের বেশি হবে, হয়েছে, এবং জনঘনত্ব 400 জন হবে। 400 জন মানে দরকারি 400 জন প্রতি বর্গ কিমিতে হবে, এবং 75% মানুষ বা পুরুষ মানুষ অকৃষি কাজের সাথে যুক্ত। তাহলে সেই ধরনের জনবসতিটাকে অকৃষি কাজের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাহলে সেই ধরনের জনবসতিটাকে আমরা কি বলবো? সেই ধরনের জনবসতিটাকে আমরা বলবো হচ্ছে কি তোমার আরবান সেটেলমেন্ট। ঠিক যেভাবে হচ্ছে গিয়ে তোমার আর রুরাল সেটেলমেন্ট যেমনভাবে গড়ে উঠেছিল, আরবান সেটেলমেন্টও গড়ে ওঠার কিছু কারণ আছে। প্রধান কারণ যেমন আমরা আলোচনা করব অবস্থানগত কারণ। ঠিক আছে, কি কারণ থাকবে? অবস্থানগত কারণ, যেমন কোন জায়গাতে সে অবস্থিত আছে। যেমন প্রাকৃতিক সম্পদ যদি অ্যাভেলেবেল থাকে, কি প্রাকৃতিক সম্পদ, যেমন আমি এক লাইন করে আলোচনা করে দিচ্ছি। যেমন প্রাকৃতিক সম্পদ অ্যাভেলেবেল কোথায়? যেমন রানীগঞ্জের কয়লা খনি, কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রকে বিশেষ করে, ধানবাদ, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে। আবার ধরো তোমার হচ্ছে গিয়ে যে সমস্ত জায়গাতে সম্পদগুলো পাওয়া যায় সেখানে কিন্তু গড়ে উঠতে পারে। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও কিন্তু আরবান সেটেলমেন্ট গড়ে ওঠে। প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো কিন্তু পয়েন্টগুলো মনে রাখবে, নাহলে কিন্তু সব ভুলে যাবে। প্রাকৃতিক সৌন্দর্য যেমন দার্জিলিং, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আরবান সেটেলমেন্ট গড়ে উঠতে পারে না? পারে। যেমন দার্জিলিং আমাদের আছে, নৈনিতাল আছে, কাশ্মীরের শ্রীনগর আছে,
তারপর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য কার্যের দীঘা আছে, পুরী আছে, মেরিনা বিচ আছে, ঠিক আছে। কেরালার যে সমস্ত অঞ্চলগুলো ভেমনাথ, কয়াল, এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কিন্তু গড়ে উঠতে পারে। 3 নম্বরে হচ্ছে ধর্মীয় কারণ। যে সমস্ত ধর্মীয় তীর্থস্থানগুলো আছে, ধর্মীয় কারণ, যেমন তিরুপতি বলো, অন্ধ্রপ্রদেশের তিরুপতি বলো, সেখানেও কিন্তু আরবান সেটেলমেন্ট গড়ে উঠছে, বা বৃন্দাবন বলো, বা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে ভালো উদাহরণ হচ্ছে যদি শান্তিনিকেতনের কথা বলি, বিশ্বভারতীর কথা বলি, ঠিক আছে, বা বিশ্বভারতী মানে শান্তিনিকেতন এন্টায়ার যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে গিয়ে সাংস্কৃতিক কারণের জন্যে কিন্তু সেখানে আরবান সেটেলমেন্ট গড়ে উঠেছে। 4 নম্বর হচ্ছে নিরাপত্তার কারণে। নিরাপত্তার কারণেও কিন্তু গড়ে উঠতে পারে। নিরাপত্তার কারণে গড়ে উঠতে পারে, যেমন ধরো পানাগড় সরকার হচ্ছে কি যেমন বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করা, বা সামরিক প্রয়োজনে, বা হচ্ছে কি সামরিক প্রয়োজন বলতে আমরা ধরো বিভিন্ন ধরনের আমাদের যে প্র্যাকটিসগুলো আছে, মিলিটারি যে প্র্যাকটিসগুলো আছে, সেই মিলিটারি প্র্যাকটিসের কারণেও হচ্ছে গিয়ে গড়ে উঠতে পারে। যেমন আমাদের দুর্গাপুরের মানে পানাগড় যেটা আছে, পানাগড়, কলাইকুণ্ডা, দেরাদুন, এই সমস্ত জায়গাগুলো নিরাপত্তার কারণে গড়ে উঠেছে, ঠিক আছে। আবার 5 পোতাশ্রয় যুক্ত অঞ্চল, যেমন বিশাখাপত্তনম, মুম্বাই, পারাদ্বীপ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তোমার কারণে গড়ে উঠেছে, ঠিক আছে। অবস্থানগত আরও কিছু কারণ আছে তোমার হচ্ছে কি, যেমন ধরো বাণিজ্যিক পরিপ্রেক্ষিতে 6 যদি আমরা বলি, ঠিক আছে, বাণিজ্য পথের পরিপ্রেক্ষিতে, মানে কোন পথে আমি বাণিজ্য করছি, বাণিজ্য পথের পরিপ্রেক্ষিতে মানে সঙ্গম স্থলগুলোতে গড়ে উঠেছে। যেমন ধরো নদীর সঙ্গম স্থলে গড়ে ওঠে, বন্দর এবং স্থলপথের মিলনস্থল, যেখানে ব্রেক অফ বাল্কগুলো থাকে, সেখানেও কিন্তু তোমার হচ্ছে গিয়ে আরবান সেটেলমেন্ট গড়ে উঠতে পারে। হয়েছে। শিল্পাঞ্চল যদি থাকে, যেমন জামশেদপুর, টাটা জামশেদপুর শিল্পাঞ্চল, বা বিভিন্ন যে শিল্পাঞ্চলগুলো আছে, সেই সমস্ত অঞ্চলগুলোতেও তোমার হচ্ছে গিয়ে আরবান সেটেলমেন্ট গড়ে ওঠে। হয়েছে। তাহলে এগুলো গেল হচ্ছে অবস্থানগত কারণে হচ্ছে গিয়ে পৌর বসতি যখন গড়ে ওঠে তখন। এখন কার্যাবলী সংক্রান্ত কিছু কারণ আছে, মানে অ্যাক্টিভিটি সংক্রান্ত। আগে তো গ্রামীণ সেটেলমেন্ট গড়ে উঠবে, তারপরে শহরে সেটেলমেন্ট মানে আরবান সেটেলমেন্ট গড়ে উঠবে। তাহলে কার্যাবলী সংক্রান্ত কারণ মানে শাসনতান্ত্রিক, আমি আগে লিখে নিই, শাসনতান্ত্রিক, তারপর আলোচনা করে দিচ্ছি। শাসনতান্ত্রিক, প্রতিরক্ষা, সাংস্কৃতিক, ধর্মীয় উপাদান, বল না, প্রতিরক্ষা শহর, সাংস্কৃতিক শহর, এগুলোতে পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাহলে কার্যাবলী সংক্রান্ত কারণের প্রথমেই আছে শাসনতান্ত্রিক। শাসন কাজকর্মের সুবিধার জন্যে বিভিন্ন স্থানে রাজধানী, জেলা শহর, মহকুমা শহর স্থাপন করা হয়েছে। এখন যে সমস্ত স্থানে এই রাজধানী বা মহকুমা বা জেলা শহর গঠন করা হয়েছে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু আরবান সেটেলমেন্ট গড়ে উঠেছে। যেমন আমি দিল্লির কথা ধরলাম, দিল্লি রাজধানী। আবার যদি ছোট হিসেবে ধরি, যদি বাঁকুড়া মেন সিটি হচ্ছে গিয়ে মেন সদর বাঁকুড়া শহরে আরবান সেটেলমেন্ট গড়ে উঠেছে। জেলা শহর যেগুলো, সেখানে আরবান সেটেলমেন্ট গড়ে উঠেছে। তাহলে এটা গেল শাসনতান্ত্রিক শহর। যদি কী বলে, দিল্লি বলবে, কলকাতা বলবে, মেদিনীপুর বলবে। 2 নম্বর প্রতিরক্ষা, মানে ফাংশন অফ ডিফেন্সের ভিত্তিতে প্রতিরক্ষা সংক্রান্ত কাজকর্মের উপর নির্ভর করে যে সমস্ত শহরে জনবসতি গড়ে উঠেছে, মানে সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনীদের প্রশিক্ষণ হবে, বিমান নামবে, বিমান অবতরণ হবে, বা সামরিক যে সমস্ত কার্যকলাপগুলো আছে, সেই সমস্ত কার্যকলাপগুলোকে সুবিধা করার জন্য যে জনবসতি বা স্থাপন করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে প্রতিরক্ষা সংক্রান্ত। যেমন ডালহৌসি, হিমাচল প্রদেশ, কি বললাম, ডালহৌসি হিমাচল প্রদেশ। শিলংও বটে। হচ্ছে পাঁচমারি, শিলং গেল, পাঁচমারি মধ্যপ্রদেশ, ঠিক আছে। এগুলো প্রতিরক্ষা শহর। 3 নম্বরে সাংস্কৃতিক শহর, সাংস্কৃতিক কার্যকলাপ, যেমন
শিল্পকলা, বিজ্ঞান চর্চা, বিনোদন, শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্ত কেন্দ্র করে অনেক সময় পৌরবসতি গড়ে ওঠে। যেমন উদাহরণ হিসেবে আমরা ক্যামব্রিজের কথা বলতে পারি। ইংল্যান্ডের যে ক্যামব্রিজ আছে বিশ্ববিদ্যালয়, তাকে শিক্ষা চর্চাকে বেশ করে যে জনবসতি গড়ে উঠেছে সেটা হচ্ছে সাংস্কৃতিক কার্যাবলী। আবার শান্তিনিকেতনে বিশ্বভারতী আছে, বিশ্বভারতীকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে সেটা হচ্ছে কি তোমার সাংস্কৃতিক কার্যাবলীর উপর বেশ করে। ঠিক আছে। 3 নাম্বার হলো ধর্মীয় কারণ। ধর্মীয় কার্যাবলীর উপর নির্ভর করে যে সমস্ত বড় ধরনের যে সমস্ত শহরগুলো গড়ে ওঠে, যেমন অযোধ্যা, এখন বর্তমানে কি অযোধ্যা এখনকার অযোধ্যা নয়, আগেকার অযোধ্যার কথা বলছি, হরিদ্বার, জেরুজালেম বা মক্কা, জেরুজালেম, এগুলো হচ্ছে গিয়ে তোমার ধর্মীয় কার্যাবলীর উপর। উপাদান ভিত্তিক কী কী না, যে সমস্ত পৌরবসতিগুলো কার্যাবলীর সাথে শিল্পজাত পণ্য উৎপাদন করে, মানে কার্যাবলীর মধ্যে যোগাযোগে শিল্পজাত পণ্য উৎপাদন করা হয়, সেই সমস্ত পৌরবসতিগুলি এই সময়, যেমন ধরো শঙ্করপুর কি মৎস্য সংগ্রহের জন্য। আবার ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার ছিল, সেখানে কার্পাস মৎস্য উৎপাদনের জন্য শুধুমাত্র সেখানে, মানে উৎপাদন ভিত্তিক যেখানে কার্যাবলী আছে, আমি ডেফিনেশনটা তোমাদেরকে সহজ করে বলছি, উৎপাদন ভিত্তিক যেখানে কার্যাবলীগুলো আছে, সেই উৎপাদন ভিত্তিক কার্যাবলীগুলির উপর বেস করে কী করা হয়েছে, উৎপাদন ভিত্তিক কার্যাবলীগুলির উপর বেস করে যে সমস্ত বসতিগুলি গড়ে উঠেছে সেগুলিকে বলা হয় উৎপাদন ভিত্তিক কার্যাবলী শহর। যেমন ল্যাঙ্কাশায়ার, ঠিক আছে, তো শঙ্করপুর, মানে মেদিনীপুরের শঙ্করপুর যে আছে সেই শঙ্করপুর। ঠিক আছে, এগুলো গেল গড়ে ওঠার কারণ। এখন পৌর বসতির যদি আমরা শ্রেণীবিভাগটা দেখি, ঠিক আছে, কিভাবে হবে, আমরা যদি আলোচনাগুলো করি যে পৌর বসতির যে ধাপগুলো, কিভাবে তোমার একটি ছোট গ্রাম থেকে আস্তে 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 বিশ্ব নগরায়নের মাধ্যমে পর্যায়ে রূপান্তরিত হয় পৌর বসতি, যে ট্রান্সফার, সেই ট্রান্সফারটা যদি আমরা দেখি তাহলে এইভাবে পাবো। দেখো কিভাবে পাবো, আচ্ছা তোমাদের ওই ইয়েগুলো নেই, তত্ত্বগুলো নেই, ঠিক আছে, যেমন ধরো ওই হ্যারিস, শুধুমাত্র একবার করে বলে দিলেই হবে, হ্যারিসের তত্ত্ব, উলম্যানের তত্ত্ব, এগুলো ইন ডিটেলসে নেই, একবার করে শুধু মনে রাখবে যে তত্ত্বগুলি কে দিয়েছিলেন তাহলেই হবে। এককেন্দ্রিক মডেল, যেগুলো বলছে এককেন্দ্রিক মডেল, ঠিক আছে, বৃত্তকলা মতবাদ, ঠিক আছে, এগুলো। আচ্ছা এগুলো আমি আলোচনা করে দেবো, আজকে পুরোটা হয়তো হবে না, আজকে এই তোমার হচ্ছে গিয়ে ক্রমধাপটা, পৌর বসতির যে ধাপ সেটা সেখানেই শেষ করব, ঠিক আছে। তাহলে পৌর বসতির আমরা পরের ক্লাসে ওইটা আলোচনা করব এবং পুরোটা শেষ করব। পৌর বসতির ক্রমধাপ। তাহলে প্রথমে থাকবে রাস্তার ধারে, আচ্ছা দেখা যাচ্ছে তো, হ্যাঁ, রাস্তার ধারে বসতি, তারপরে থাকবে ক্ষুদ্র গ্রাম, তারপরে থাকবে গ্রাম, তারপরে থাকবে হচ্ছে শহর, ক্ষুদ্র নগর, তারপরে থাকবে নগর, তারপরে থাকবে মহানগর, নেক্রোপলিস, একুমেনোপলিস, আমি সবগুলো ইনক্লুড করছি, একুমেনোপলিস, তারপর হচ্ছে ট্রায়ানোপলিস, তারপরে থাকবে হচ্ছে গিয়ে পৌর মহাপুঞ্জ, তারপরে থাকবে হচ্ছে গিয়ে তোমার পৌরপুঞ্জ। এটা হচ্ছে গিয়ে ধাপগুলো, ঠিক আছে। এবারে দেখো গ্রাম শহর পর্যন্ত আমরা পড়েছি, এবারে আমরা আসছি ক্ষুদ্র নগর। ক্ষুদ্র নগর কাকে বলছে,
ক্ষুদ্র নগর? ক্ষুদ্র নগর মানে শহরের থেকে বড়, তার মানে 5,000 জনের বেশি, 5,000 জনের বেশি থাকবে, অবশ্যই 5,000 জনের বেশি থাকবে। তার মানে আমরা শহরে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবো তার থেকে ক্ষুদ্র নগরে আমরা তুলনামূলকভাবে বেশি সুযোগ সুবিধাগুলো পাবো। ঠিক আছে, দেখো পরেরটা আলোচনা করছি, তাহলে বুঝতে হবে। তারপরে আছে ক্ষুদ্র নগরের পরে আছে কি নগর। নগরের জনসংখ্যা হচ্ছে গিয়ে 2,50,000 থেকে 2,50,000 থেকে 5 লক্ষ পর্যন্ত হয়। নগর বল সিটি এটাকে বলা হয়। ঠিক আছে, লক্ষ পর্যন্ত হয়, সেটাকে নগর বলা হয়। ঠিক আছে, শহরের থেকে নগরের জনসংখ্যা অধিক হয়। একাধিক নগর আমরা বলতে পারি যুক্ত হয়ে, একাধিক শহর যুক্ত হয়ে নগরের সৃষ্টি হয়, বা ক্ষুদ্র নগর যুক্ত হয়ে নগরের সৃষ্টি হয়। যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ খুবই উন্নত থাকে। হয়েছে। নগরের পর আছে আমরা কি মহানগর। মহানগরের ইংরেজি হচ্ছে মহানগর, মেট্রোপলিস। মেট্রোপলিস। ঠিক আছে, মহানগরে কি, এটাকে মাদার সিটি বলা হয়। আমি আগে আলোচনা করলাম। মহানগরে কি হচ্ছে, মহানগরের জনসংখ্যা মনে রাখবে 10 লক্ষের বেশি হয়। 10 লক্ষের বেশি হয়। বৈশিষ্ট্য আছে কি না, এগুলো সাংস্কৃতিক এবং প্রশাসনিক কেন্দ্র হয়। বিভিন্ন ধর্ম এবং ভাষাভাষীর মানুষ থাকবে। উন্নত বাণিজ্য থাকবে। অধিক শিল্প কারখানা থাকবে। পরিষেবামূলক কার্যাবলী সব থেকে বেশি হবে। ঠিক, উদাহরণ যদি বলে কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, এই সমস্তগুলো হবে। ঠিক আছে, তারপরে আছে পৌরপুঞ্জ। ঠিক আছে, মাঝের দেখো এগুলো আর বলছি না, নেক্রোপলিস, একমোনোপলিস, ট্রায়ানোপলিস, এগুলো পর্যায়ে লেখা আছে। ঠিক আছে, এগুলো লুইস মামফোর্ড এসে নিয়ে। একবার আমরা আসি পৌরপুঞ্জে। মহানগরের পর পৌরপুঞ্জ। পৌরপুঞ্জ কি, যখন অনেকগুলো মহানগর কোনারবেশন বলা হয়। প্যাট্রিক গ্যাডেস, ঠিক আছে, এই কোনারবেশন টার্মটা ইউজ করেছেন। কি বললাম, পি গ্যাডেস প্রথম হচ্ছে গিয়ে এই পৌরপুঞ্জ টার্মটা ইউজ করেছিলেন। পি গ্যাডেস হচ্ছে গিয়ে পৌরপুঞ্জ বলা হয় অনেকগুলি উন্নত নগর বা শহর পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বৃহৎ উন্নত মানের পৌরবসতি গড়ে ওঠে, তখন তাকে বলা হয় পৌরবসতি। যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত থাকবে, প্রচুর জনঘনত্ব দেখা যাবে, প্রচুর শিল্প এবং সংস্কৃতিতে পরিপূর্ণ থাকবে। ঠিক আছে, অনেকগুলি ছোট ছোট নগরকে কিন্তু এই গ্রাস করে নেবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মুম্বাই, তারপর হচ্ছে লন্ডন পৌরপুঞ্জ, কলকাতাও কিন্তু কোনারবেশন হয়েছে। এইবারে দেখো মেগালোপলিস, মহানগরপুঞ্জ, পৌরপুঞ্জ বলে মহানগরপুঞ্জ। ঠিক আছে, মহানগরপুঞ্জ কি না, একটা মহানগরকে কেন্দ্র করে যখন পার্শ্ববর্তী ছোট ছোট উপনগর, ঠিক আছে, তোমার হচ্ছে কি, যদি আমরা মহানগরপুঞ্জের যদি আমরা জনসংখ্যা দেখি, ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে তখন আমরা কত পাবো মহানগরপুঞ্জের জনসংখ্যা হচ্ছে গিয়ে মেগালোপলিস, মানে অনেকগুলো ছোট ছোট তোমার হচ্ছে গিয়ে মেগা সিটি যখন একসাথে যুক্ত হয়, তখন তাকে আমরা লোকসংখ্যাকে মহানগর, কয়েক মিলিয়নের উপরে হয় এগুলো জনসংখ্যা। ঠিক আছে, মনে রাখবে কয়েক মিলিয়নের উপর হয় কিন্তু জনসংখ্যা। হয়েছে। পৌরপুঞ্জ কি আছে, পৌরপুঞ্জ তো কোনারবেশন আমরা আলোচনা করলাম। এবারে দেখো লাস্ট আছে তোমার হচ্ছে গিয়ে কি আছে, ট্রায়ানোপলিস, মেগালোপলিস। আচ্ছা ইংরেজিতে লিখি তাহলে বুঝতে পারবে, মেগালোপলিস। ঠিক আছে, এবার আছে ট্রায়ানোপলিস। কি হয়েছে না, এখানে হচ্ছে গিয়ে মেগালোপলিস যখন বৃহৎ আকারের হয়, ঠিক আছে, তখন সেটাকে বলছে ট্রায়ানোপলিস। এখানে একটা জিনিস মনে রাখবে, হোয়াইট কালার ক্রাইম বেশি হয় না, এখন যেগুলো হচ্ছে দেখতে হবে না তুমি, হোয়াইট কালার
ক্রাইম, হ্যাকিং বেশি হবে, কেউ টাকা নিয়ে নেবে, ঠিক বুঝতেও পারবে না, ক্রাইম বেশি হয়। ঠিক আছে, চায়নোপলিস গেল। তারপর আছে কি ইকুমোনোপলিস। ইকুমোনোপলিস কোনগুলো না, যখন বিশ্ব নগরায়ণ পর্যায়ে যখন জনসংখ্যা 20,000, বাবা বুঝতে পারছো তো, 20,000 মিলিয়নের উপর হয়, মিলিয়নের ওপর হয়, তখন তাকে বলা হয় কি ইকুমোনোপলিস। ঠিক আছে, মানে এটাই নগরায়নের চূড়ান্ত পর্যায়। ঠিক আছে, এটি এরপরে সেটিটা ভেঙে যাবে। এটি নগরায়নের চূড়ান্ত পর্যায় হয়েছে। তারপর আছে নেক্রোপলিস বা ভুতুড়ে শহর। নেক্রোপলিস বা এটাকে বলা হয় ভুতুড়ে শহর। ঠিক আছে, বিভিন্ন অরাজকতা এই সময় সৃষ্টি হবে। ঠিক আছে, বিভিন্ন অরাজকতার সৃষ্টি হবে, মানুষের জন্য রিসোর্স বাঁচবে না, সম্পদ থাকবে না। ঠিক আছে, মানুষের মারামারি হানাহানি ঠিক আছে লেগে যাবে। এবং এই সময় কী হবে, এই সময় হচ্ছে গিয়ে পুরো শহরটা কলাপস করে যাবে, এবং শহরটা যেহেতু কলাপস করে যাবে আর অর্থনীতি টিকবে না। ঠিক আছে, সেই জন্যে এই শহরটাকে নেক্রোপলিস বা একটা ভেঙে যাওয়া শহর বলা যায়। এরপরের থেকে আবার গ্রামীণ সভ্যতার বা গ্রামীণ সমাজের পুনরুত্থান আবার ঘটবে। ঠিক আছে, এটাকে বলা হয়, এখানেই হচ্ছে গিয়ে পর্যায়টা শেষ হলো। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট পড়ব, এবং যে সমস্ত তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো আমরা শেষ করে নেব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকে। এটা একবার স্ক্রিনশট চাইলে নিতে পারো, বা এটা লিখে নিয়েছো তাহলেই হবে। আমি আবার দিয়ে রাখলাম। আচ্ছা, এখানে দেখো তোমাদের একটা সমস্যা হতে পারে যে এই যে আমি এখানে সিকোয়েন্সটা লিখেছি, মহানগরের পর এই পর্যায়গুলো আসতে পারে বলে এখানে লেখা আছে। ঠিক আছে, মহানগরের পরেও এই পর্যায়গুলো আসতে পারে, এবং তোমার এর পরেও এই পর্যায়গুলো আসতে পারে, ওই জন্য এটা এইভাবে লেখা আছে। এটা তো কনফিউশনের কিছু নেই। ঠিক আছে।